দিন শেষে ওই আমি মায়ের বাসায় বাবার বাসায় এসিতে থাকতাম, গিয়ে দেখতেছি যে ছেলে এসি অ্যাফোর্ড করতে পারতেছে না, 2 দিন পর কিন্তু মেজাজ খারাপ হবে। মানে ভালোবাসার জন্য 1 মাস 2 মাস, বাট ইট উইল স্টার্ট টু এফেক্ট। বাচ্চা হইলো তো আরো এফেক্ট করা শুরু, আরো বেশি এফেক্ট করে। আর ওই পয়েন্টে আরেকটা কথা, সেটা হচ্ছে যে মডেল ছিল মানে সে ছেলেদের এগেইনস্টে মামলা করতো। সে ছেলেদের সাথে কনসেনচুয়ালি তারা একসাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতো, করার পরে সে কিছুদিন পর ছেলেদের নামে মামলা করতো যে আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। তো আমাদের দেশে তো লিভ ইন ইলিগাল, লিভ ইন রিলেশনশিপ ইলিগাল না আমার হিসাবে। মানে এমন কোনো ল নাই যেটা বলতে পারে যে একজন আনম্যারিড অথবা একজন ম্যারিড আরেকজন ম্যারিডের সাথে। ওয়াক মি থ্রু এই পুরো। অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখা যায় যে এমএমএস এর একটা ব্যাপার হয়, যে ফর এক্সাম্পল যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন হয়তো বা প্রাইভেট ফটোজ লিক হচ্ছে, ইউজুয়ালি মেয়েরা এটার ভিকটিমস হয়। সো এটার ক্ষেত্রে মেয়েদের কি করা উচিত? এটা ছেলে মেয়ে বোথ ভিকটিমস হয়। হোয়াট অ্যাবাউট পুরুষ নির্যাতন? পুরুষ নির্যাতন কিন্তু হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মার্কেটে আসছে না, বাট আমরা অনেক ফেস। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আই এম রিয়েলি গ্ল্যাড ইউ আর অন মাই শো। প্রথম 5টা রিজন কি, টপ রিজনস ফর ডিভোর্স? আচ্ছা, ফার্স্ট অফ অল আপনি যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করলেন ওটার অ্যান্সার দিয়ে শুরু করি যে ফার্স্ট স্টেপ, ইটস আ ভেরি রিস্কি স্টেপ। হ্যাঁ, বিফোর আই স্টার্ট অন, বিকজ I've been practicing family law almost 12-13 years now. So আমি মানে ওভার দ্য টাইমস অনেক ইভলিউশন দেখেছি, অনেকগুলো ক্লাসের ডিল করেছি। আপনার অ্যাবসলিউট এলিট ক্লাস থেকে শুরু করে আমি কিছু লিগাল এইড ক্যাম্পস করেছি, যেখানে একদম আপনার রুরাল পিপল যাদের ডিভোর্সের প্রবলেমস হচ্ছে। আসলে আপনি যে কোয়েশ্চেনটা করলেন এটা আসলে ডিফারেন্ট ক্লাস অফ সোসাইটির উপর ডিপেন্ড করে। সো নো ইজি অ্যান্সার, বাট বাংলাদেশে আমি কয়েকটা জিনিস হয়তো আমি ডেসক্রাইব করব। একটা হচ্ছে আপনার আগে যেটা ছিল, যে আগে অনেকটাই পুরুষ শাসিত সমাজ ছিল। সো ন্যাচারালি দেখা যেত যে মেলরা একটা ডমিনেট করতো, এবং মেয়েদের ফ্যামিলি থেকে একটা প্রেশার থাকতো যে তোমার ফ্যামিলি মেনটেন করতে হবে, তুমি আসতে পারবে না। মেয়েদের দেখা যেত যে একটা মেয়ে টর্চার্ড হচ্ছে কিন্তু সে তার বাসায় আসতে পারছে না, বিকজ অফ তার ফ্যামিলি আসতে দিচ্ছে না। সো এখন দেখা যায় যে মেয়েরা অনেক স্বাধীন চেতা, তাদের ফ্যামিলিও তাদেরকে অনেক ব্যাক করে, এবং এবার ফ্যামিলি ব্যাক না করলেও তারা নিজেরাও দেখা যায় যে মানে ইন্ডিপেন্ডেন্ট অনেক বেশি। এবং স্পেশালি যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে আগে যেমন ছিল যে মানে অ্যাবিউজড হতো, এখন দেখা যাচ্ছে অ্যাবিউজ হচ্ছে না। অনেক সময় এমনও দেখেছি যে মানে মেয়েরাও ডমিনেট করতে চাচ্ছে, পারছে না বলে তারা ব্যাক আউট করছে। আর অ্যাবসলিউট আমি যেটা বললাম যে রুরাল ফ্যামিলি যারা, এই ক্ষেত্রে আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে এরা সংসার টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে। এবং আমরা যখন কোনো লিগাল এইড ক্যাম্পে যাই অ্যাজ এ লয়ার, তারা আমাদেরকে চায় যে আমরা মানে ম্যারেজ কাউন্সিলর হিসেবে কাজ করি, যে স্যার আমার সংসারটা একটু টিকায় দেন স্যার, কিছু একটা ব্যবস্থা করে। রুরাল এরিয়াসে বেশি টিকাইতে চায় এরা, এটা অনেক বেশি। মানে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস এবং আপনার এলিট সোসাইটিতে এই জিনিসটা এখন অনেক কমে গিয়েছে। যে মেয়েরা আগে যেটা ছিল, এখন যেমন আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে আমি বলবো যে ছেলেরা অনেক বেশি সংসার টিকানোতে ইন্টারেস্টেড, মেয়েরা ইন্টারেস্টেড না। স্টিল মেয়েরাই বেশি, বাট আগের থেকে ছেলেদের আমি বলবো মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে। এখনও অ্যাবিউজ করছে ছেলেরা, আমি বলছি না যে ছেলেরা অ্যাবিউজ করছে না, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে ওইটা হয়তো পরের আপনার কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে বলবো, বাট দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে মেন্টাল মানে অ্যাবিউজটা কিন্তু মেয়েরাও করছে। সো সোসাইটি এখন অনেক চেঞ্জড। আমরা মানে রিসেন্ট পাস্টে লাস্ট 5-6 ইয়ার্সে আমি দেখছি অনেক ইস্যুজ আসছে যেখানে দেখা যাচ্ছে যে মানে ছেলেরাও ভিকটিম হয়েছে। আমি ইভেন মানে কিছু সেলিব্রিটি কেসও ডিল করেছি যেখানে মানে দেখা যাচ্ছে যে ছেলেরা মেন্টাল প্রেসারে ভয়ে কি করব, আমার ওয়াইফ আমাকে এই প্রেসার দিচ্ছে, এই দিচ্ছে। It is very interesting because it's not something that is talked about. হ্যাঁ, এটা একটা হচ্ছে টকড অ্যাবাউট না, আরেকটা হচ্ছে যে যেহেতু নারী নির্যাতনের একটা স্পেসিফিক আইন আছে, যে আইনটা শুধুমাত্র নারীদের জন্য, কিন্তু একটা ছেলের গায়ে যদি মেয়ে হাত তোলে, এটার জন্য আইন যেটা সেটা হচ্ছে আমি আপনার গায়ে হাত তোলার মতো সেম আইন। বাট নারীদের জন্য কিন্তু নারী নির্যাতন আইন একটা স্পেশাল আইন, যেখানে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে মেয়েদেরকে, যেটা ছেলেদের ক্ষেত্রে নাই। পানিশমেন্টগুলো সেম। এবং আগের টাইমে যতটা ইজি ছিল, যে ধরেন 20-30 ইয়ার্স ব্যাক টাইমে যে যখন অ্যাবিউজ করা হতো এগুলোর কোনো এভিডেন্স থাকতো না। এখন দেখা যায় যেটা মেয়ের গায়ে একটা থাপ্পড় দিলেই আপনি কিন্তু সেটার ভিডিও করে রাখতে পারছেন, ছবি তুলে রাখতে পারছেন। অনেক সময় এমনও দেখা যায় যে অনেকে মেয়েরা নিজের হাত কেটে গিয়ে কেস করে দিচ্ছে। আর ছেলেদের গায়ে হাত তোলার স্টোরিও কিন্তু আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পানিশমেন্টটা অথবা মানে পুলিশের রিয়াকশনটা অত ইমিডিয়েট না, যেটা আমরা আরেকটু আসবো। সো
আগে যেমন ছিল, যে আগে কিন্তু অ্যাবিউজ কিন্তু আগেও ছিল, হয়তো বেশি ছিল, কম থেকে বেশি ছিল, বাট তখন কিন্তু এত ডিভোর্স রেটস ছিল না। এখন যেরকম আপনি বলতে পারছেন গ্রাম সাইড রিলেশনশিপ বাঁচানোর একটা প্রবণতা আছে, আরবান এরিয়াসগুলোতে হয়তো একটু কম। সো এটা কি ইজ ইট অনলি এডুকেশন, নাকি আমরা কালচারালি অনেক শিখতেছি এই ডিভোর্স কালচারসগুলো, যেরকম বাইরের দেশের থেকে আমাদের ইউজুয়ালি তো পিক আপ এভরিথিং ফ্রম ওয়েস্টার্ন মিডিয়া? আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এখন আসলে মানুষের মধ্যে সহিষ্ণুতা অনেক কম। এটা কিন্তু আপনি ওভারঅল মানে যদি ওয়েস্টার্ন কালচারের বাইরেও যান, বাংলাদেশেও আপনি দেখেন যে এখন রাস্তায় আপনার গায়ের সাথে কারো ধাক্কা লাগলেও সে রেগে যাচ্ছে। সো এইটা ওভারঅল আমাদের সহিষ্ণুতা অনেক কমে গিয়েছে। এবং আগে যেটা ছিল যে ফ্যামিলি টিকায় রাখার ব্যাপারে মানুষের খুব একটা মানে আগ্রহ ছিল যে আমি লাস্ট পর্যন্ত দেখব। এখন এটা এত দূর আর যায় না, এখনও যায়। আমি দেখেছি যে মানে আমার কাছে এসেও অনেকে দেখা গেছে আমরা কিন্তু মানে অ্যাজ এ লয়ার যখন আমার কাছে কেউ আসে, আমি ফার্স্ট দিন তাদেরকে বলি যে আপনারা দেখেন ম্যারেজটা বাঁচানোর জন্য কোনো স্টেপ নেওয়া যায় নাকি, ট্রাই টু। সো ডিভোর্স লয়ার ফার্স্টের স্টেপ এটাই বলে? এটা সব ডিভোর্স লয়ার বলে নাকি জানি না, বাট আমি অ্যাকচুয়ালি আমি মানে প্রিভিলেজ বলবো, কারণ আমি আসলে আল্লাহর মতে অনেক বড় বড় ফার্মে কাজ করেছি এবং এরপরে নিজেও যখন ফার্ম করেছি অনেক মাল্টিফেরিয়াস সোসাইটিতে আমি ডিল করতে পেরেছি, যেমন একদম এলিট ক্লাস থেকে শুরু করে আপার মিডল ক্লাস, লোয়ার ক্লাস এবং অ্যাবসলিউট লোয়ার ক্লাস, সবগুলোর আমার মানে এক্সপিরিয়েন্স হয়েছে। সো আমি আসলে ডিফারেন্টভাবে যখন দেখি যেটা, বাট আমি ইনিশিয়ালি ফার্স্ট কথাটা এটা বলেই শুরু করি যে মানে ম্যারেজটা কি টিকানোর কোনো অপশন আছে নাকি। কারণ অনেক সময় দেখা যায় যে ম্যারেজ টিকানোর অপশন থাকলেও তারা ফার্স্টে এসে জিজ্ঞেস করে যে কি অ্যাকশন নিব, তারপরে আবার ম্যারেজ টিকাতে যায়, তখন কিন্তু আমার সময়টা নষ্ট হয়। সো অ্যাজ এ লয়ার আমি সময়টা নষ্ট করতে চাই না, সো ফার্স্টে জিজ্ঞেস করে নিই কোনো উপায় আছে নাকি। অনেক ক্ষেত্রে হয়তো বা মিডিয়াম প্রবলেম নিয়ে গেছে লয়ারের কাছে, যে আরো বেড়ে গেছে না। এখন বাংলাদেশে আবার লয়ারদের টাইপসও ডিফারেন্ট আছে। আমি মানে কাউকে ছোট করতে চাই না বা কিছু না, কিন্তু বাংলাদেশে একটা সার্টেন টাইপস অফ লয়ার্স আছে যাদের প্র্যাকটিস হয়তো শুধু লোয়ার কোর্ট বেস। তারা আসলে চিন্তা করে যে একটা ক্লায়েন্ট পেয়েছি, এটার থেকে আমার যেভাবে করে হোক আর্নিং করতে হবে, এথিক্সটা খুব একটা প্লে করে না। সো আমরা যারা একটু বড় ফার্মে কাজ করি, আমরা চিন্তা করি যে আমার রেপুটেশন ম্যাটার্স। একটা লোককে যখন একটা ভালো অ্যাডভাইস দিব, ওইখান থেকে আমার 10টা ক্লায়েন্ট আসবে। কিন্তু মানে কিছু লয়ার্স আছে, কিছু না, একটা সার্টেন পোর্শনই আছে আসলে যাদের হচ্ছে আপনার মানে একটা ক্লায়েন্ট পেয়েছি, এর থেকে যত টাকা বের করে নেওয়া সম্ভব করে নি। রাইট। সো একটা ডিভোর্স প্রসিজার কিভাবে, লাইক কেমন এটা, লাইক কত সময় লাগতেছে বা কি কি যাচ্ছে এটাতে, এন্ড হাউ ডু উই স্টার্ট? আচ্ছা, ডিভোর্স প্রসিডিউরটা হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে ডিভোর্স নোটিশ পাঠালে এটা 90 দিন সময় থাকে রিকনসিলিয়েশন করার। ডিভোর্স নোটিশটা পাঠানোর জন্য কাজী অফিসে প্রথমে যেতে হয়, কাজী অফিস থেকে এই নোটিশটা যায়। এরপরে এই নোটিশটা যায় হচ্ছে আপনার সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনে যায়, পৌরসভা হলে পৌরসভায় যায়। ওখান থেকে তাদেরকে রিকনসিলিয়েশনের জন্য 3টা চিঠি দেওয়া হয় যে আপনারা এই 3টা ডেটে আসেন, রিকনসিলিয়েশন করার কোনো সুযোগ থাকে নাকি। আমরা 90% ক্ষেত্রে দেখেছি যে রিকনসিলিয়েশনের জন্য দিনে কেউ যায় না। না যাওয়ার পরে 90 ডেজ পর এটা এক্সিকিউট হয়ে যায়। পরবর্তীতে ডিভোর্স সার্টিফিকেট বের করতে আরও ধরেন 10-15 ডেজ, এবং এই যে থেকে কাজী অফিস থেকে এটা যাওয়া, আপনার সিটি কর্পোরেশনে যাওয়া, সিটি কর্পোরেশনে ফাইল খোলা, এটাতে আরও 10-15 দিন, সব মিলে প্রসিডিউরালি 120 ডেজ মতো লাগে, বাট দ্য ল ইজ 90 ডেজ। আর আপনার নিকা নামাতে মেয়েদেরকে একটা রাইটস দেওয়া থাকে যে মেয়েরা ডিভোর্স দিতে পারে নাকি, সেটা যদি আপনার টিক দেওয়া থাকে যে এখানে তাদের রাইটস দেওয়া হচ্ছে, তখন মেয়েরাও সিমিলার না দেওয়া থাকে অনেক সময়। এটা আমি এখন পর্যন্ত পাই নাই, বাট যদি না দেওয়া থাকে আমি লটা কেন বা এটা why is it not given? আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদি না থাকে তাহলে সে দিতে পারবে না। আর যদি দেয়া থাকে, যেটা আমি এখন পর্যন্ত আমি 100% কেসেই পেয়েছি দেয়া থাকে। সো আমি তো 15 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছি, আমার আগে হয়তো কেউ প্র্যাকটিস করলে পেতে পারে আর কি। সো ওখানে তারাও সিমিলার প্রসেসে ডিভোর্সটা দিতে পারে। আর দুইজন যদি অ্যাকচুয়ালি চায় যে আমরা মিউচুয়ালি ডিভোর্স দিব, তখনও অ্যাকচুয়ালি আপনার প্রসিডিউরালি 90 ডেজের টাইম থাকে, বাট দুইজন যদি চায়, কাজীকে অনুরোধ করে, তখন সেক্ষেত্রে কাজীরা অনেক সময় আপনার 15-20 দিন বা 1 মাসের মধ্যে সার্টিফিকেটটা তুলে দিয়ে দেয়, উইচ ইজ অ্যাবসলিউটলি লিগাল না, বাট এটা অ্যাকচুয়ালি আপন রিকোয়েস্ট অনেক সময় এরা প্রোভাইড করে, মানে প্র্যাকটিক্যাল এসেন্সে আমি যেটা বলছি। সো এই 3 মাস আমরা আলাদা আলাদা থাকবো, 3 মাস আমরা আলাদা আলাদা থাকবো যদি না রিকনসিলিয়েশন হয়ে যাচ্ছে। এখন আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই, কোয়েশ্চেন আপনি করেন নাই, বাট মানে এইটার সাথে সেটা হচ্ছে রিকনসিলিয়েশনটা কি। ধরেন আমি 65 ডেজ পর গিয়ে চিন্তা করলাম যে আমরা দুইজন আবার মানে মিটমাট করে ফেলবো, তাহলে
হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা যৌথভাবে একটা অ্যাফিডেভিট দিবে যে এরকম একটা লিগ্যাল নোটিস ছেলের পক্ষ থেকে অথবা লিগ্যাল নোটিস না, এরকম একটা ডিভোর্স নোটিস আপনার ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে সাবমিট করা হয়েছিল, এটাকে আমরা দুইজন একসাথে আপোষে এসে তুলে Nullify নিচ্ছি। করতেছি। হ্যাঁ, সো করে ওইটা যখন আবার জমা দেয় সিটি কর্পোরেশনে, তখন সিটি কর্পোরেশন ওইটা ফাইলটাতে এটা ঢুকিয়ে এটা ক্লোজ করে দেয় ফাইলটা। বাট আমার ডিভোর্স হয়ে গেছে। না, ডিভোর্স হয়নি তো। ও না, বাট আমি বলছি যে ইন দ্য কেস ধরুন আমার ডিভোর্স হয়ে গেছে, নাও আমি ভাবতেছি যে আচ্ছা আমরা তো ভুল করছি, তাহলে আবার রিম্যারি আবার রিম্যারি করা যাবে। জি। এখানে ইসলামের যেরকম আচ্ছা, হ্যাঁ, ছিল, আমি আপনাকে বলছি একটা, এটা হচ্ছে একটা কনসেপ্ট ছিল হিল্লা বিয়ে, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে এটা নট অ্যাপ্লিকেবল। আমি চাইলে একজনকে ডিভোর্স দিয়ে আবার তাকেই হয়তো আবার বিয়ে করতে পারবো, মানে ওই নেক্সট দিন মানে হচ্ছে ওই যে আমার সার্টিফিকেট পাওয়ার পরে আমি আবার বিয়ে করতে পারবো, রাইট, মেক্স সেন্স। ওই সার্টিফিকেটটা দেখিয়ে তারপর বিয়ে করতে পারবো। ইন্টারেস্টিং ইউ সেড যে মেয়েরা যে টিক দেওয়ার ব্যাপারটা, আর কি কোনো এখানে এগ্রিমেন্ট বিয়ের ইয়ের ভিতরে আর কি কোনো কিছু অ্যাড করতে পারে? যেরকম আমি শুনেছি এটা, আই ডোন্ট নো, ইউ কুড টেল মি, যে অনেকে বিয়ের সময় লিখায় নেয় যে অন্য কোনো বিয়ে করতে পারবে না। আচ্ছা, এখানে আপনি যেটা বলছেন এটা আলাদা একটা এগ্রিমেন্ট না ওইটার ভিতরে? না, এটার ভিতরে কিছু নাই। আচ্ছা, ফার্স্ট অফ অল ছেলেরা মুসলিম আইনে ছেলেরা একের অধিক বিয়ে করতে পারে, বাট সাবজেক্ট টু পারমিশন অফ সেকেন্ড ওয়াইফ। বাট অ্যাবসলিউট ইসলামিক ওয়েতে পারমিশন নেওয়ার তার দরকার নাই, বাট বাংলাদেশের মুসলিম ল অনুযায়ী তাকে পারমিশন নিতে হবে। আচ্ছা, আর মেয়েরা ডিভোর্স ছাড়া আরেকটা, মানে মেয়েদের একসাথে দুটো স্বামী থাকতে পারে না, একটা ডিভোর্স দিয়ে তারপরে আরেকটাতে আসতে হয়। আচ্ছা, আর আপনি যেটা বললেন ওই যে অন্যান্য কোনো সেটা কি আপনি মানে প্রিনাপচুয়াল এগ্রিমেন্টের কথা বলছেন? আচ্ছা, প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট আসলে বাংলাদেশে এটা নাই, বাংলাদেশে এটা মানে ডাইরেক্টলি নাই। এটা আমরা কিছু কাজ করিনি বলবো না, বাট সেটা একটা অন্যভাবে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা কোনো একটা এগ্রিমেন্ট করে রাখা যে আমি এই জিনিস মানে আমি ডেলিভার করব, এই জিনিস আমি ডেলিভার করবো। বাট এক্ষেত্রে কন্ট্রাক্ট লয়ের কিছু এসেন্স আছে যে একটা কনসিডারেশন থাকতে হবে। কনসিডারেশনটা বলতে বোঝায় যে সর্ট অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট, হ্যাঁ, মানে এগ্রিমেন্ট আর কি, যে কোনো একটা কন্ট্রাক্ট হতে হলে একটা অফার থাকতে হবে, একটা অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, একটা কনসিডারেশন থাকতে হবে, আর একটা লিগ্যালিটি থাকতে হবে। আর কনসিডারেশনটা হচ্ছে যে ধরেন আমি আপনাকে এই মাইকটা 500 টাকায় সেল করব, আমি মাইক দিচ্ছি, আপনি 500 টাকা দিচ্ছেন। কিন্তু প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট যে কারণে কন্ট্রাক্টের লিগ্যালিটিটা হয় না, কারণ কনসিডারেশন তো এখানে ধরেন আমি আপনাকে একটা টাকা দিলাম, আপনি আবার এই টাকাটা ফেরত দিবেন, ওই রকম কিছু একটা মেকানিজমের মধ্যে যদি আমি না ফেলতে পারি। এখন এখানে কোয়েশ্চেন আছে যে ম্যারেজ কি কন্ট্রাক্ট নাকি? ম্যারেজের কন্ট্রাক্টটা ধরা হয় আপনার এই যে দেনমোহরের টাকাটা যে এস্টাবলিশ করা হয় সেইটা অনুযায়ী ম্যারেজকে একটা মানে এই দেনমোহরের টাকাটা হচ্ছে কনসিডারেশন, যে আমি দেনমোহরটা দিয়ে বিয়ে করছি, দেনমোহরটা উনি পাবে, এর বদলে সে আমার স্ত্রী হবে, এই অনুযায়ী এটাকে একটা কন্ট্রাক্ট হিসাবে দেখা হয় ইসলামিক লতে। এই যে পারসেপশনটা যে প্রিনাপচুয়াল করার উপায় আছে, বাংলাদেশেও যে করার সম্ভাবনা, টেকনিক্যালি আমরা এমনভাবে ড্রাফট করি, ফাইনান্সিয়াল প্রিনাপচুয়ালস করা যায়। হ্যাঁ, অবশ্যই। ওকে, ফাইন্যান্সিয়াল প্রিনাপচুয়াল হলেই এটা বরং স্টেডি, কারণ আমি যেহেতু ধরেন বললাম যে আমি সকালে উঠে চা বানায় দিব, এটা নিয়ে কোর্টে কে যাবে ইয়ে করতে যে আপনার। বাট এমনি মুসলিম বিয়েতে খুব একটা দরকার পড়ে না প্রিনাপচুয়াল, বিকজ আমাদের তো অলরেডি ম্যারেজ কন্ট্রাক্ট, আমাদের তো এমনি ফিক্সডই যে কে কি থাকবে। মেয়েরা কি কোন হাজবেন্ডের সম্পত্তি পায় আদার দ্যান দেনমোহর? এটা হচ্ছে আপনার যদি মানে হাজবেন্ড মারা যায় তখন তার ওয়ারিশ হিসেবে যতটুকু তার প্রাপ্য ততটুকু পায়, কিন্তু অটোমেটিক ওয়ারিশ। হ্যাঁ, অটোমেটিক ওয়ারিশ। কিন্তু আপনার ডিভোর্স হলে কোনো কত পার্সেন্ট ওয়ারিশ? এটা আপনার ডিফারেন্ট ইয়ের উপর ডিপেন্ড করে, যে আপনার ধরেন কে বেঁচে আছে, বাবা মা বেঁচে থাকলে একরকম, ছেলে মেয়ে থাকলে এক। আই এম ইন্টারেস্টেড টু নো যে এখানে হিন্দুদের তাহলে কি, হিন্দুদের লস গুলো ডিফারেন্ট? হিন্দুদের লসটা কমপ্লিটলি ডিফারেন্ট। হিন্দু লতে অ্যাকচুয়ালি কোনো ডিভোর্স নাই, ইটস কল্ড সেপারেশন। সো হিন্দুদের সেপারেশনটা আবার কোর্টে গিয়ে করতে হয়। কোর্ট যদি বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড করে তখন তারা সেপারেট হতে পারে। এই ক্ষেত্রে আবার হিন্দুদের ক্ষেত্রে আবার বিয়ের সময় সেপারেশনের সময় সম্পত্তির ভাগের একটা কোয়েশ্চেন আছে। সো ওইটা অ্যাকচুয়ালি মানে মুসলিম লয়ের সাথে কমপ্লিটলি ডিফারেন্ট। এটা ক্রিশ্চিয়ান বিয়ের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, খ্রিস্টান বিয়েদের সাথে ওদের এটা মিল আছে আমি যতটুকু দেখলাম। সো তার মানে ওদের দুটোই কোর্টে গিয়ে করতে হয়। ওদের ডিভোর্সটাও কি ইজি? না, অ্যাবসলিউটলি ডিফিকাল্ট, বিকজ কোর্ট যতক্ষণ পর্যন্ত আমার বিয়ে নালিফাই না করছে ততক্ষণ পর্যন্ত টেকনিক্যালি আমরা বিয়ে নালিফাই করবে। এটা অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস, মানে কোর্ট দুই পক্ষের কথা শুনে যে ম্যারেজটা কেন থাকবে না। কারণ হিন্দুদের একটা কনসেপ্ট আছে, এটা হচ্ছে যে 7 পাকে বাঁধা, 7 জীবনের জন্য একজন আর একজনের হাজবেন্ড ওয়াইফ হয়ে যায়। ওদের ডিভোর্স নাই, ওদের ডিভোর্স নাই, এটা ফর লাইফ। সো দুইজন সেপারেশনে যেতে পারে আর কি। টেকনিক্যালি দে ক্যান ম্যারি अगेन।
হ্যাঁ, বাট মানে এটা আর কি হতে ধর্ম মতে, আচ্ছা, মানে আমার নলেজ অনুযায়ী আমি কিছু কেস ডিল করেছি। বুঝতে পারছি। ও মেক সেন্স। তো আমাদের যেরকম দেনমোহরের ব্যাপারটা আমাদের ফিক্স, রাইট? সো যে আমি 10 লাখ টাকা দিব এবং 10 লাখ টাকাটা আমি যে ডিভোর্স হয় তাহলে ওটা কি ডিভোর্স না হলেও দিতে হয়? আচ্ছা, 10 লাখ টাকা সে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে ইজি হবে। ধরেন 10 লাখ টাকা দেনমোহর আমার উসুল হয়েছে, আমি বিয়ের সময় 5 লাখ টাকা দিয়ে দিলাম। সো বাকি 5 লাখ টাকা কিন্তু আমার থেকে তার প্রাপ্য। তো এই 5 লাখ টাকাটা আমি যে কোনো সময় জীবদ্দশায় দিয়ে যেতে পারি, অথবা আমি মারা গেলে আমার যখন ওয়ারিশান হবে তখন ওই ওয়ারিশান থেকে প্রথমে ওই 5 লাখ টাকাটা নিয়ে তারপরে ওয়ারিশানের টাকা ভাগ হবে। সো ওইটা হচ্ছে আমার ডেট। আমি যখন মানে কেউ যখন বিয়ে করছে তার স্বামীর ওয়াইফের কাছে এটা একটা লোন হিসেবে বা ডেট হিসেবে থেকে যাচ্ছে যে এই 5 লাখ টাকা তার প্রাপ্য। আচ্ছা, এইটা একটা কনসেপ্ট। সেকেন্ড হলো আমি কোনো টাকাই দিইনি, 10 লাখ টাকা পুরাই বাকি, সেম রুল অ্যাপ্লাইজ। আর থার্ড হচ্ছে আমি সব টাকা দিয়ে দিয়েছি, 10 লাখ টাকার পুরাটাই দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে আর কোনো কিছু প্রাপ্য নাই। ওকে, আর আর পাওনাও নাই না কোনো। আচ্ছা, এখানে দুইটা জিনিস বলি, সেটা হচ্ছে এই মানে এই কনসেপ্টের সাথে যেটা যায় সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের দায়িত্ব ওয়াইফের মেইনটেনেন্স কস্ট দেয়া। বিয়ের পরেও? না, বিয়ের পরে না, বিয়ের যতক্ষণ থাকাকালীন। যতদিন আছে। তো এখন এই ক্ষেত্রে এটা আসলে অনেক সময় ইস্যুস হয়। তো কোর্টে নর্মালি যেটা করে যে আপনার ধরেন ডিভোর্স হলে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড আর টাকাটা ফেরত দিতে চায় না অথবা দেরি করে, ডিলে করে। এইসব ক্ষেত্রে যেটা হয় কোর্টে মামলা করে, একটু স্লো প্রসেসের একটা মামলা, কিন্তু যখন রায় হয় তখন দেখা যায় যে এই দেনমোহরে সে ফর এক্সাম্পল আমার 10 লাখ টাকা ছিল, 5 লাখ টাকা দেওয়া হয়েছে, 5 লাখ টাকার পুরাটাই দিয়ে দেয় কোর্ট। আর এর বাইরে 3 মাসের একটা ইদ্যতকালীন পিরিয়ড বলো, ওই যে রিকনসিলিয়েশনের 3 মাস ছিল, ওই ইদ্যতকালীন পিরিয়ডের জন্য কোর্ট একটা ফিক্স করে দেয় যে এইটা তোমার ভরণ পোষণ দিতে হবে। ভরণ পোষণ দিতে হবে। এই ভরণ পোষণটা আবার হচ্ছে যে আমার সোশ্যাল স্টেটাস অনুযায়ী। ধরেন আমি মানে এখানে আমার মেয়ের সোশ্যাল স্ট্যাটাসটা অনুযায়ী মেয়েরা চায়, কিন্তু আলটিমেটলি কোর্ট হচ্ছে ছেলেদের মানে তারা আর্নিং দেখে। ধরেন ব্যাংক স্টেটমেন্ট চায়, ইয়ে করে কোর্ট, তখন দেখা যায় যে আপনার 1 লাখ টাকা যদি তার আর্নিং থাকে তাহলে বলে যে আচ্ছা ওয়াইফের জন্য মাসে 25-30 হাজার টাকা দাও, এরকম। তার যদি আর্নিং 10 লাখ টাকা থাকে তখন বলে 2 লাখ 3 লাখ টাকা দাও, এরকম। রিচ পিপলদের ম্যারেজেস গুলো কি আর এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ, ডেফিনেটলি। ডিভোর্সেস গুলো এক্সপেন্সিভ। আচ্ছা, এইটা একটা। আরেকটা হচ্ছে অনেক সময় মেয়েরা চায় যে ধরেন এই 3 মাসের আগে আরও ধরেন 6 মাস সে হাজব্যান্ডের সাথে ছিল না বা হাজব্যান্ড তাকে খরচ দেয় না, এটা ক্লেম করে। কিন্তু ইউজুয়ালি প্র্যাকটিক্যালি আমরা এখন পর্যন্ত কোনো দেখি নাই যে কোর্ট এটা দেয়। সো এটা চাওয়া হয় বাট দেওয়া হয় না। বাট হ্যাভিং সেড দ্যাট, অনেক সময় কোর্টে না গিয়ে যখন সেটেলমেন্ট হয় তখন আবার এই সব টাকা মাঝে মধ্যে কিছু পাওয়া যায়। যেমন আমি নিজে কয়েকদিন আগে একটা সেটেলমেন্ট করলাম, ওয়াইফ প্রায় 1 বছর ছিল না হাজব্যান্ডের সাথে, সো ওয়াইফ এটার জন্য ক্লেম করলো। তো যেহেতু হাজব্যান্ডের সাইডের লয়ার একটু উইক ছিল, আমি তাকে একটু ইয়ে করলাম যে আপনাদের নামে তো মামলা টামলা হতে পারে, ইয়ে করতে পারে, এই কোর্টে দৌড়াদৌড়ি করবেন, ইয়ে করবেন, তার থেকে হচ্ছে যে এই যে 1 বছরের যে দেন নাই ওটার জন্য একটা লামসাম দিয়ে দেন। তো দে সামহাও মানে এগ্রিড, মানে আমরা যেটা চেয়েছিলাম ওটা দেয়নি, বাট তার থেকে কিছু কম, মানে ইদ্যত মানে আমার দেনমোহরের টাকা প্লাস ইদ্যতকালীন 3 মাসের টাকা প্লাস আরো 1 বছরের জন্য একটা লামসাম দিয়ে ক্লিয়ার করে তারা বের হয়ে আসলো। প্রপোর্শন কতটুকু হয়, যে সেটেলমেন্ট কতটুকু হয় আর কে কোর্ট পর্যন্ত কতটুকু যায়? আচ্ছা, এটা আই নো ইটস ভ্যারি করে, বাট ভ্যারি করে। আচ্ছা, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে 30-40% হয় যে মেয়েরা আর পার্সুই করে না। আমি একটা বলছি, একজন বাংলাদেশের এক্স আর্মি চিফ, ওনার মেয়ের একটা কেস করেছিলাম, আমি নাম বলছি না সঙ্গত কারণেই। তো তখন আমরা যেটা করলাম যে আমি বললাম যে এখানে উই শুড গো ফর দিস, কারণ এটা আপনার প্রাপ্য টাকা। তো জেনারেল সাহেব বললেন যে বাবা দেখো, আমার তো টাকার আল্লাহর রহমতে যা আছে ছেলে মেয়েদের আছে, এখন আমার মেয়ে যদি কোর্টে না যেতে চায় তাহলে বাদ দাও, থাক, না পেলে না পেলাম। তো এরকমও কেসেস অনেক আছে যেখানে মেয়েরা লাস্ট পর্যন্ত গিয়ে আর পার্সিউ করে না, ছেড়ে দেয়। সো এরকম আছে 20-30% আমার দেখা মতে, যে আপনার যারা আর পার্সুই করে না টাকা না দিলে। ধরেন লিগ্যাল নোটিশও অনেকে আছে, লিগ্যাল নোটিশও পাঠাতে চায় না, বিকজ এই বিষয়টা কি অনেক ডার্টি হয়ে যায়। ডার্টি হয়ে যায়। একটা হচ্ছে অনেকে যারা ওই যে সোশ্যাল স্টেটাসটা মেনটেন করতে চায়, যাচ্ছে না আমি তো ওর টাকা দরকার নেই, এরকম কিন্তু অনেকে আছে। আবার ইগো প্লে, মানে ওকে আমার থেকে বেশি টাকা আছে নাকি ওর, এরকম একটা ইয়ে থাকে। আরেকটা আছে ধরেন আরো 30-40% আছে যারা হচ্ছে আপনার সেটেলমেন্টে চলে আসে, কেসে কমই যায়,
কেসে কমই যায়, আমি বলবো খুব বেশি না, এরকম ধরেন 20-30, আর অ্যাবসলিউটলি বেশি হলে 40%, এর বেশি কেসে যায় না। কারণ কেসের অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ইটস আ স্লো প্রসেস, যেটা আপনার মানে এটাকে মোকদ্দমা বলি আমরা, সিভিল স্যুট, যে ভরণ পোষণ, তারপরে আপনার এক্সপেন্সিভ অলসো, এক্সপেন্সিভ, তারপর হচ্ছে এই লোয়ার কোর্টে যাওয়া সদরঘাটে, ইটস ভেরি ডিফিকাল্ট ফর গার্লস, এটা একটা। আরেকটা হচ্ছে আপনার অনেক সময় মিসগাইডেড হয়, লয়াররা দিনের পর দিন টাকা নিতে থাকে, মানে অনেক কিছু মিলায় সবাই যেতে চায় না আর কি। ইভেন আমি মানে বলবো যে আমরা অনেক বেটার সার্ভিস যেও দেখি লোকজন মানে বিরক্ত হয়ে যায়, কারণ 3-4 ইয়ার্স লেগে যায় একটা টাকা তুলতে, তো চিন্তা করে যে এত দূর গিয়ে কি করব। এমন হচ্ছে যে 2 বছর পর বলছে যে থাক ভাই, কষ্ট করে যাবো না, বাদ দেন, যা গেছে গেছে, এরকম একটা ব্যাপার। কাটিং দেয়ার লসেস। নারী নির্যাতন কি এখনো র্যাম্পেন্ট আগের মতোই? আগের চেয়ে আমার হিসেবে অনেক কমেছে, বাট এই যেটা বললাম যে আসলে মানে এখন যেহেতু যে এভিডেন্স অনেক ইজি হয়ে গিয়েছে, সো এখন কিন্তু আমার হিসাবে আমি বলবো যে নারী নির্যাতন আগের চেয়ে অনেক কমেছে। হোয়াট অ্যাবাউট পুরুষ নির্যাতন? পুরুষ নির্যাতন কিন্তু হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মার্কেটে আসছে না, বাট আমরা অনেক ফেস করি। যেমন আচ্ছা, যেটা দুইটা আমি যেমন ওই যে শুরুতে একবার বলতে নিয়েছিলাম, যেটা যে আপনার নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নেই। তারপরে মেয়েরা কনস্ট্যান্টলি, পুরুষ নির্যাতনের কোনো আইন নেই, পুরুষ নির্যাতনের সরাসরি কোনো আইন নেই। নর্মালি ধরেন একটা ছেলে আরেকটা ছেলেকে মারলে, যেটা একটা মেয়ে, হ্যাঁ নর্মাল মানে পেনাল কোডে যে ক্রিমিনাল অফেন্স গুলো আছে ওটার মধ্যেই পড়ছে, এর বাইরে কিছু নাই। আচ্ছা, সেকেন্ড যেটা হলো যে ধরেন একটা মেয়ে যখন একটা নারী নির্যাতন মামলা নিয়ে পুলিশ স্টেশনে যায়, পুলিশ কোর্ট সবাই অনেক বেশি রেসপন্সিভ থাকে, কিন্তু একটা ছেলে যদি একটা মেয়ের এগেনস্টে মামলা নিয়ে যায়, পুলিশ তো খুবই স্লো থাকে, কোর্টও আমার হিসাবে খুব বেশি রেসপন্সিভ থাকে না। আর আরেকটা যেটা, সেটা হলো যে অনেক ফ্যামিলি কোর্টে জাজই থাকে মহিলা, তাদের একটা পারসেপশন থাকে যে, বায়াস আমি বলবো না, বাট জেনারেল পারসেপশন থাকে যে এখানে আপনার মানে মেয়েরাই ভিকটিম। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন অনেক চেঞ্জ হয়েছে, বিকজ আমি অনেকগুলো সেগমেন্টে দেখেছি, এবং মেয়েরা যে একটা কন্টিনিউয়াস, এটা আমি ছেলে বলে বলছি না, বাট মানে ওভারঅল আগেও, হ্যাঁ মানে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স থেকেই বলছি, আমি কিন্তু মানে অনেক বেশি মেয়েদেরকে রিপ্রেজেন্ট করেছি রাদার দেন ছেলেদেরকে রিপ্রেজেন্ট করা অনেক ডিফিকাল্ট, কারণ মেয়েদের জন্য লটা ইজি যেহেতু। সো মেয়েরা যখন মেয়েরা কিন্তু এমনও দেখা যায় যে 70-80% ক্ষেত্রে কোনো আপনার ফিজিক্যাল কোনো ইস্যুস নাই, মানে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স নাই। আপনার এসে বলবে কি যে আমাকে মেন্টাল টর্চার করেছে। মেন্টাল টর্চার কি, ওই যে মেন্টাল টর্চার নারী নির্যাতনের মধ্যে পড়ে। মেন্টাল টর্চারের জন্য আসলে কেস করে তেমন কিছু করা যায় না, বাট ওভারঅল মানে তারা এসে যখন কমপ্লেন গুলা করে যে আমাকে এই ভাত নিয়ে বসে থাকতে বলছে, তারপরে হচ্ছে আমার শাশুড়ি আমার সাথে, এইগুলো মেন্টাল টর্চারটা নারী নির্যাতনে সরাসরি এটা দিয়ে কোনো মামলা করা যায় না, বাট মানে এটার কিছু ইনগ্রেডিয়েন্টস নেওয়া হয় যে মেন্টাল টর্চারটাকে সাথে মানে এটাকে মানে ফিজিক্যাল টর্চারটাকে সাথে অ্যাড করার জন্য আমরা ইউজ করি আর কি, যে মেন্টাল টর্চার করা হতো। বাট ছেলেরা যে মেন্টাল অ্যাবিউজ হয়, এটার আসলে কিন্তু কোনো রেমেডি নাই, মানে তারা বাইরে খুব একটা বলতেও পারে না। আবার এটা মানে আপনি যেমন বললেন যে আপনি অনেক করেছেন, অনেক মানুষের সাথে মিশেছেন, তাদের থেকে দেখেছেন। হাউএভার মানে বাইরে এসে এটা নিয়ে কথা বলা বা কোনো প্রতিবাদ করার সুযোগ নেই। আমার কাছে আমাদের জন্য কথা বলা টাফ এগুলা নিয়ে, রাইট? আমরা কিছু একটা বললে মানে ছেলেরা কিছু একটা বললে কিন্তু অনেক ইস্যু হয়ে যায়, মেয়েরা কিন্তু বললে ইস্যু হয় না। আবার আরেকটা জিনিস এটা অনেকে জানে না, এটা আমি একটু অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন যেটা, হ্যাঁ এটা কিন্তু ছেলে এবং মেয়ে দুইজনের জন্যই অ্যাপ্লিকেবল। মানে মেয়েরাও কিন্তু যৌতুক চাইতে পারে, কিন্তু এই কনসেপ্টটাই কিন্তু ইভেন লয়াররাও জানে না। তাই আমি মামলা করেছি, মেয়েরা যৌতুক চাই, আমি যেমন সে ফর এক্সাম্পল আপনার ওয়াইফ আপনার কাছে এসে বললো যে আমার একটা বাড়ি আমার নামে লিখে দাও, দ্যাট ইজ যৌতুক। আপনি এই জন্য মামলা করে দিতে পারবেন, এবং এরকম মামলা কিন্তু এখন চাইতেই পারে, বাট ইফ দে ফোর্স ইট দ্যাটস comes into যৌতুক, মানে কথা হচ্ছে দ্যাট গিভস ইউ অ্যান ইনগ্রেডিয়েন্ট অফ মামলা। এখন আপনি যখন ঝামেলায় পড়বেন তখন তো আপনি ওটা দিয়ে মামলা করবেন যে আমাকে বাড়ি লিখে দিতে বলছে। সো আমি আপনার সাথে যতটুকু কথা বলে বুঝলাম যে হয়তোবা একটা রিলেশনশিপে তো প্রবলেমস থাকে, আপনিও হয়তোবা আপনার বউয়ের নামের ছেলে অনেক কিছুই বলতে পারবেন, আপনার বউ ইচ্ছে করলে অনেক কিছুই বলতে পারবেন। সো আই ফিল যে যখন এরকম খুব একটা ডার্টি স্টেজে চলে যায়, যেখানে নিজেদের মধ্যে কনসিলিয়েশন আর হচ্ছে না, লয়ার পর্যন্ত চলে গেছে, আই থিঙ্ক তখন কি এই টাইপের সিচুয়েশনস গুলো বেশি বাইরে আসে,
যে ওর নামে নালিশ দিচ্ছে, ওর নামে এইগুলা বলতেছে, স্টাফ লাইক দ্যাট? আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভটা আমার কাছে মানে কিছু জিনিস আমি মানে মিলাতে পারি না এই কারণে, মানে আমি আসলে মানে আমার রিলিজিয়াস পার্সন ইন টার্মস অফ নামাজ পড়া, কিন্তু ধরেন আমি আবার ওয়েস্টার্ন কালচারটাকে অনেক বেশি অ্যাডহেয়ার করি বিকজ আমি পড়াশোনা করেছি লন্ডনে, আবার আমার মানে সার্কেলস আছে অনেক, মানে বিদেশে থাকে আমার ফ্যামিলি মেম্বার্স এন্ড অল। সো আমি সবকিছু মিলে কালচারটাকে যেভাবে দেখি, যেটা না আসলে পার্সন টু পার্সন খুব বেশি ভ্যারি করে। মানে অনেকের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার মেয়ে কিছু করতে পারবে না, এরকম একটা ইস্যু থাকে। অনেক ক্ষেত্রে আছে যে আচ্ছা মেয়ে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা কেন হচ্ছে। আবার ধরেন একটা ছেলে বাইরে তার অফিস আওয়ারের বাইরে কি করছে, সে নেটওয়ার্কিং করতে পারবে না বা সে বন্ধুদের সাথে যেতে পারবে না, এগুলো ইস্যুস থাকে। আবার কে কিরকম রিলিজিয়াস, সেটা একটা ইস্যুস থাকে। তো এমন টাইপের ইস্যু। তারপর চিটিং ইজ অ্যান ইস্যু, যেটা নিয়ে অনেক প্রবলেম হয়। হয়তো এখন বাইরের কথা যখন আপনি চিন্তা করেন, আপনি যদি ওয়েস্টার্ন কালচার চিন্তা করেন, বা আমি চিটিং এর ইস্যুটা নিয়েও মনে একটু বলে ফেলি, যেহেতু আচ্ছা ঠিক আছে, ওইটাতে তাহলে আমি পরে বলি। বাট এখানে যেটা বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে অ্যাজ লং অ্যাজ কোথাও কোনো ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে জিনিসটাকে সেটেল করে ফেলা উচিত। যদি দুইটা মানুষ একসাথে না থাকতে পারে, তখন তাদের ভালোভাবে বের হয়ে যাওয়া উচিত। একটা ধরেন ম্যারিড মেয়ের 2টা অ্যাফেয়ার আছে, বা একটা ম্যারিড ছেলের 5টা অ্যাফেয়ার আছে, বা সে র্যান্ডমলি অনেকের সাথে ঘোরাঘুরি করে, ছেলেটা করে বা মেয়েটা করে। সো চিটিং আনলফুল না? চিটিং আনলফুল না। বাংলাদেশে একটা পেনাল কোডে একটা সেকশন আছে অ্যাডাল্টারিটা হচ্ছে যে কোনো একটি ম্যারিড মেয়ে যদি কোনো ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে ম্যারিড মেয়েটার হাজব্যান্ড ওই ছেলেটার নামে গিয়ে যার সাথে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছে তার এগেনস্টে মামলা করতে পারবে না, তার বড় কিছু বলতে হবে না। আবার ছেলেরা কিছু করলে সেটার এগেনস্টে কোনোই মামলা হবে না। সো আলটিমেটলি এটা মোরালি রং, অবশ্যই এথিক্যালি রং, কোনো ইস্যুস নাই। বাট কথা হচ্ছে কি যে এখন তো আসলে যুগ অ্যাডভান্স হয়েছে, যে যার লাইফ লিড করতে পারে। যদি ওই রকম সিচুয়েশন থাকে, আমার কাছে মনে হয়, যেমন আমার কাছে অনেকে আসে কিছু, মানে আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই, যে ধরেন আমি জানি না আমার কাস্টাডি নিয়ে আপনি আমাকে কোয়েশ্চেন করবেন নাকি, ওটা তো হয়তো পরে যাবো, বাট আমি এখানে জাস্ট একটু ছোট করে, মানে যেহেতু মানে এটার সাথে একটু রিলেটেড, যে ধরেন হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম, হয়তো ছেলেটা চিটিং করেছে বা মেয়েটা চিটিং করেছে, বা কেউই চিটিং করে নাই, হয়তো এক্সটার্নাল প্রবলেম, শ্বশুর শাশুড়ি ঝামেলা করে, অথবা দুইজনের কোনো কারণে মিলছে না। এই ক্ষেত্রে দেখা যায় মানে মেয়েরা অনেক সময় বাচ্চার কাস্টাডি নিয়ে বাবাকে দিতে চায় না, মানে বাবার সাথে দেখাই করতে পারবে না। তো এইসব ক্ষেত্রে আমি, আমার ক্লায়েন্ট যদি ছেলে হয়, তাহলে তো আমি বের করে দিই যে কিভাবে করে দেখা করতে হবে বা কিভাবে রিলেশন রাখতে হবে। বাট আমার ক্লায়েন্ট যদি মেয়ে হয়, তারা যখন আমাকে এসে অ্যাবসলিউটলি বলে যে আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে দিব না, তো আমি তাদেরকে ফার্স্ট সাজেশনটা দিই, আপনি একটা বিশাল ভুল করতেছেন। আচ্ছা, হইতে পারে আপনার হাজব্যান্ড অ্যালকোহলিক, হইতে পারে আপনার হাজব্যান্ড ড্রাগস নেয়, হতে পারে আপনার হাজব্যান্ড আপনাকে পিটাইতো, হতে পারে আপনার, তাহলে আপনি ওনার এগেনস্টে মামলা করেন যে পিটাইতো। কিন্তু বাকিগুলোর জন্য, বা ওনার গার্লফ্রেন্ড আছে, বা উনি অন্য মেয়ের সাথে ঘুরে, বা উনি এমন ছেলেদের সাথে ঘুরে আপনি পছন্দ করেন না, এভরিথিং ইজ ওকে। বাট বাবার যে প্রপার্টি, এই প্রপার্টি তো ছেলে যদি তার সাথে কানেক্টেড না থাকে, বা মেয়ে যদি তার সাথে কানেক্টেড না থাকে, তারা তো জানবেই না। না জানলে ওই প্রপার্টি ক্লেমও করতে পারবে না। সো আপনার রাগের জন্য আপনি কিন্তু আপনার বাচ্চাদের ক্ষতি বঞ্চিত করছেন, ক্ষতি করছেন, সবকিছু। সো এইগুলা জিনিস মানে মানে বিদেশে যেমন হয় কি, যে ডিভোর্স হলে কিন্তু দে হ্যাভ মানে একটা প্রপার একটা বন্ডিং না থাকলেও অ্যাটলিস্ট ছেলের মেয়ের জন্য এসে ওই যে দেখা করে বাচ্চাটা দিয়ে গেল, কি খবর, হাই হ্যালো হাউ আর ইউ, ওই রকম একটা রিলেশন। আমাদের হচ্ছে ভাই টাকা এদিকে ওদিকে তাকায় থাকবো, দেখবো না। হ্যাঁ, এই কালচারটা আসলে বাংলাদেশে আমার মনে হয় এখন চেঞ্জ হওয়া দরকার। বাট বাংলাদেশে যেটা প্রবলেম, বাংলাদেশের প্রবলেম হচ্ছে, বাংলাদেশে মানে ধরেন মানে মানুষজন হচ্ছে খুব আউটফিট ভালো পরবে, ব্র্যান্ডেড জিনিসপত্র পরবে, সবকিছু করবে, কিন্তু মেন্টালিটি চেঞ্জ করবে না। মানে একটু স্মার্ট হতে পারি, হতে পারি, আর বেশি বললে আবার ওই যে ইসলামিক মাইন্ডেড যারা, তারা অনেক মাইন্ড করে। সো অনেক কিছু বলাও ডিফিকাল্ট ওপেনলি। যেমন আমি পার্সোনালি মানে জাস্ট একটু অ্যাড করি, যে ধরেন অ্যান্টি ম্যারেজ টাইপের কোনো কথা বললেও কিন্তু মানুষজন রেগে যায়, যে স্পেশালি যারা যে আমি যেটা বললাম, যে আমি কিন্তু আল্লাহর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু ইসলামিস্ট কেউ যদি আমার এই কথা শুনে যে আচ্ছা আপনি ম্যারেজের এগেইনস্টে কেন কথা বলছেন, দে গেট অ্যাংরি। আপনি কাকে বলবেন বিয়েই না করতে? সবাইকে না, আমি অ্যাকচুয়ালি ছেলেদের, আমি দেখতেছো তো, আমি অ্যাকচুয়ালি মজার একটা বলি, সেটা হচ্ছে যে আমার জুনিয়র যারা, আমি তাদেরকে অলওয়েজ বলি যে তোমরা মানে
আগে টাকা আর্ন করো তারপর বিয়ে করো, বিকজ আদারওয়াইজ মানে ইটস অল অ্যাবাউট মানি। টাকা না থাকলে শান্তি থাকে এরকম আমি এখন পর্যন্ত দেখি নাই। So you have seen a lot of cases যেখানে বিয়েতে ফাইন্যান্সেস একটা ইস্যু। বিয়েতে ফাইন্যান্সটা ভাই সবচেয়ে বড় ইস্যু, স্পেশালি ছেলেদের যদি টাকা না থাকে ইটস আ হিউজ ইস্যু। কারণ মেয়েরা মানে আপনার যত ভালো ফ্যামিলি থেকে থাকুক, যত রিচই থাকুক, ছেলেদের পজিশন যদি কম থাকে তাহলে বাংলাদেশে বাই নেচার আমি এখন পর্যন্ত কখনো একটাও মানে আমি সাকসেসফুল ম্যারেজ বলবো না, ছেলেদের দেখা যায় যে অনেক বেশি হাম্বল হয়ে অনেক ডমিনেটেড হয়ে থাকতে, ওইটা একরকম প্রবলেম। আবার ছেলেরাও যদি বেশি রিচ হয়ে যায় মেয়েদের থেকে, দ্যাট ইজ অ্যানাদার প্রবলেম। সো ইটস লাইক যে কাছাকাছি থাকা ভালো, যেখানে আসলে প্রবলেম। নাও দ্যাট ইউ আর সেইং দিস, এটা একটু টাফ হয়ে যায় বিকজ ফর এক্সাম্পল আমি আমার এজেরই সবারই বলি, আমার মানে আই এম অ্যাট দ্যাট এজ যখন আমার যেখানে আমার কিছু কিছু ফ্রেন্ডসদের বিয়ে হচ্ছে, রাইট? সো আমাদের রিলেশনশিপ কালচারগুলো এমন হয়, আমাদের এখন রিলেশনশিপ কালচারের এই রিলেশনশিপসগুলো হয় খুব পিঠাপিঠি রিলেশনশিপসগুলো হয়, আইদার সেম এজ না হলে 2-3 বছর ডিফারেন্স। তো হয় কি যে মেয়ের একটা বইয়ের একটা বয়স আছে, সো লেটস 25 ইজ দ্য অ্যাবসোলুট, 26 হাইয়েস্ট যাবে। সো একটা ছেলের 26-27-এ খুব ভালোভাবে সাকসেসফুল হওয়া অ্যান্ড সাকসেসফুল ফাইন্যান্সিয়ালস থাকা খুবই টাফ হয়ে যায়। হয়তোবা চাকরি আছে, হয়তোবা কোনো একটা জায়গায় দে হ্যাভ দ্য ফুট ইন দ্য ডোর, বাট ওই যে ফাইন্যান্সেসটা একটা বিয়ে মানে হোস্ট করার মতনও ওইটা তো হিউজ একটা ক্যাপিটাল লাগে। সো এই টাইমে কারোর থাকে না, রাইট? আবার একটু আপনি যেটা বলতেছেন যে একটু ফাইন্যান্সিয়াল সিকিউর হইতে তখন আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, তখন আর বিয়ে করার মানুষ নাই। না, এটা এখানে আমি একটু মানে বলবো, সেটা হচ্ছে কি যে এই মানে আপনি যে কালচারটার কথা বলেন, এই কালচারের জন্যই কিন্তু এখন ডিভোর্স অনেক বেশি হচ্ছে। ডিভোর্স বেশি হচ্ছে কারণ কি, মেয়েরা ধরেন একটা টাইমে তারা খুব ইমোশনাল থাকে, দে ওয়ান যে আচ্ছা এখন একেই বিয়ে করব, তারপর যখন বিয়ে হওয়ার পরে 2-3-5 বছর যায় তখন কিন্তু দেখা যায় যে মেয়েরা আর এই জিনিসটা পছন্দ করছে। এবং আমি রিসেন্ট টাইমস অনেকের সাথে কথা বলছি, আমি তো আসলে অনেক রকম মানুষের সাথে মেশার অভিজ্ঞতা হয়েছে, এখন কিন্তু এই মেন্টালিটিটা আবার কমেও যাচ্ছে। আপনি যেটা বললেন যে আছে হয়তো ইউনিভার্সিটি স্টেজে থাকে, বাট এখন কিন্তু মেয়েরা অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে। তারা চিন্তা করে যে আমি আপনার মানে এমন কাউকে বিয়ে করবো যে ফাইন্যান্সিয়ালি স্টেবল, আবার করেও না। আমার নিজের মানে ফ্যামিলির মধ্যে আছে যারা হচ্ছে এই বিয়ের জন্য পাগল হয়ে বাসা টাসা ছেড়ে চলে গিয়ে বিয়ে করছে। বাট এইটা অ্যাকচুয়ালি মানে আমি খুবই সাপোর্ট করি না এই কারণে, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু ডিভোর্স হচ্ছে। কারণ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না থাকলে দিন শেষে সবাই বিরক্ত হয়। আর আপনি যে তিক্ততা তৈরি হয়, কারণ দিন শেষে ওই আমি মায়ের বাসায় বাবার বাসায় এসিতে থাকতাম, গিয়ে দেখতেছি যে ছেলে এসি অ্যাফোর্ড করতে পারতেছে না, 2 দিন পর কিন্তু মেজাজ খারাপ হবে। মানে ভালোবাসার জন্য 1 মাস 2 মাস, বাট ইট উইল স্টার্ট টু এফেক্ট। বাচ্চা হইলো তো আরো এফেক্ট করা শুরু, আরো বেশি এফেক্ট করে। আর ওই পয়েন্টে আরেকটা কথা, সেটা হচ্ছে যে ছেলেরা বরং আমি বলবো এই ক্ষেত্রে একটু বোকা এই কারণে যে তারা দেখা যায় যে আমি আমার আশেপাশে আমার যারা কাজিন বা ফ্রেন্ড মানে ছোট ভাইটাই আছে, এরা কি বিয়ে করার জন্য খুব পাগল। তাই আমি বলি যে এই যে 26-27-এ বিয়ে করতেছো, করলে একটা ধরা খাবা, মানে এই মানে দিস নট দ্য এজ। এখন বাংলাদেশের যে পজিশন তাতে অ্যাকচুয়ালি 30-র আগে বিয়ে করার কথা চিন্তাই করা উচিত না ছেলেদের, আনলেস ওর আনটিল তোমার বাবা অনেক টাকা, এবং ইভেন বাবার যদি টাকাও থাকে তাও উচিত না। বিকজ মানে আমি আমার পজিশন স্ট্রং না করলে 2 দিন পর বাবা কথা শোনাবে বা বাবার। এটা আমি দেখছি যে ইউজুয়ালি রিচ ফ্যামিলিজ গুলোতে হয়, ছেলের বিয়ে হয়ে গেছে 30s-এ পা দিতেছে, বাট স্টিল প্যারেন্টস এর মানে ম্যানেজমেন্টটা চলতেছে, রাইট? বা স্টিল মেইন তার লাইফ ডিসিশনস বাবাই নিচ্ছে, বা তার বউয়ের লাইফ ডিসিশনস বাবাই নিচ্ছে। এটা কিন্তু অনেক কমন বাংলাদেশে। বাইরের দেশে কিন্তু এগুলা ইউরোপিয়ান ইয়েতে কিন্তু এগুলা দেখবেন না। আমি প্রেফার করি যে ছেলেদের উচিত যে 30+ হলে বিয়ে করা, সো দ্যাট দে ক্যান মানে অ্যাকচুয়ালি হ্যাভ আ গুড লাইফ, যে আমি এখন স্টেডি ওর অ্যাটলিস্ট মানে 30-র কাছাকাছি। বিকজ 30-তে কেমন মেয়ে, কোন বয়সের মেয়ে বুঝু সাজেস্ট যে পারফেক্ট? 24-5 আরো ছোটও করতে চাইলে করতে পারে, প্রবলেম। বাট মেয়েদের ম্যাচুরিটিও কিন্তু 24-25-এ আসে। তার আগে পর্যন্ত একটা টাইম থাকে যখন মেয়েরা দেখে যে আমি মানে অনেক স্টোরি শুনি বা শুনি যে এখন দেখা যায় যে মেয়েরা চিন্তা করে যে কিছুদিন হয়তো সেম এজের ছেলের সাথে ঘুরে, তারপর দেখেছে ছেলে তো দামি জায়গায় নিয়ে যেতে পারছে না, তখন দেখা যায় সিনিয়র বয়ফ্রেন্ড বানায়,
তারপর দেখা যায় যে আবার আই থিঙ্ক ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, হ্যাঁ। নিজের বয়সের ছেলে আর 5 বছর সিনিয়র ছেলের মধ্যে অনেক ডিফারেন্স থাকে ম্যাচুরিটির ভিতরে। তারপর দেখা যায় যে মেয়েগুলো যখন আপনার ডিচ করে চলে যায় ছেলে এই সেম এজের বয়ফ্রেন্ড গুলাকে, এরা তখন দেখা যায় যে খুব মানে আপসেট হয়ে যায়, লাইফ নষ্ট করে ফেলে। So এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি টাইমটা ইজ ভেরি ক্রিটিক্যাল, যে আমি কিভাবে আমার লাইফটাকে সাজাতে চাই। বিকজ আমার যদি এই মানে মানে ক্যারিয়ার ফার্স্ট নাকি আমার এই প্রেম ফার্স্ট, এইটা একটা ইস্যু হয়ে যায় আর কি। অনেকে 18-এও বিয়ে করে, ভেরি ইয়াং বিয়ে করে, এটা ম্যারেজে আসলেও এটা তো মানে আমি কোনোভাবেই সাপোর্ট করি না। আমার মানে এইটা আমি আমার মানে লয়ার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে এই 18-20 এইসব বিয়েই কিন্তু দেখা যায় 10-12 বছর পর গিয়ে আর থাকে না। আরো ইউজুয়ালি চাইল্ড ম্যারেজেস কি হচ্ছে? চাইল্ড ম্যারেজ হচ্ছে, এখনো কিভাবে হচ্ছে? এগুলো ঢাকার বাইরে হয়, ওকে, ঢাকার মধ্যে খুব কম হয়। রিসেন্টলি আমার কাছে একজন আসছিল, এসে বলে আমার এই অবস্থা, আমি কি করবো। আমি বলছি যে টেকনিক্যালি এখানে কি হচ্ছে? টেকনিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এনআইডি চেঞ্জ করে ফেলে, বাট এখন অনেক ডিফিকাল্ট, বিকজ এখন অনেক ডিজিটালাইজ, এবং যারা অ্যাকচুয়ালি এইসব করে তাদের পক্ষে এত টাকা বের করা সম্ভব না যে এগুলো চেঞ্জ করবে। মানে আমার কাছে একজন আসছিল, আমার পরিচিত একজন, একটা রেস্টুরেন্টের কাজ করে, এসে বলে যে স্যার আমি এরকম বিয়ে করব, আমার ওয়াইফের তো 17 বছর হয়েছে। আমি বলছি ভাই এইসব ঝামেলার মধ্যে যেও না, তুমি এইটা মামলাটা যখন খাবা তখন ওই কয়েকদিন পর ধরে নিয়ে যাবে, তখন তুমি কি করবা? এটা কি মামলা হইতে পারে? হ্যাঁ, যে বাবা মা কিডন্যাপিং এর মামলা দিবে, ধরে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলছে। ও, অনেক ক্ষেত্রে তো বাবা মা মানে বিয়েতে কমিউনিটি সেন্টারে ধুমধাম করে বিয়ে হচ্ছে 16 বছরের মেয়ে, তাই না? এইগুলা কিভাবে করে? বিকজ আই হ্যাভ সিন দে ডু সাইন সামথিং। এটা কি হচ্ছে? মানে এটা কি সাবমিট করতেছেন 1-2 বছর পরে যে সাবমিট করতেছেন না? হোয়াট ইজ হ্যাপনিং হিয়ার? না, এটার আসলে তো কোনো স্কোপ নাই, বিকজ আমার এনআইডি ছাড়া তো এখন কাজীরা কোনোভাবেই নেয় না। সো এটা ইদার তারা ফেক এনআইডি সাবমিট করছে, বাট এটাও এখন ডিফিকাল্ট হচ্ছে। কারণ আগে যেটা হতো যে এখনকার এনআইডি গুলোতে তো আপনার চিপ থাকে, সো এখানে তো আপনার মানে এটা কম্পিউটারাইজড। আগে যেটা ছিল, আগের এনআইডি গুলোকে এরকম ব্যবহার করা যেত, বাট তারপরেও হচ্ছে। আবার ওই যে মানবিক বিয়ে বলে যে আপনার পড়ায় এসে এই উঠায় না, এটাতে উঠায় নাই, মানে ওই যে আপনার আনঅফিসিয়ালি হচ্ছে, কাজীকেও ডাকে না। ওই যে অনেক সময় দেখা যায় যে কোনো ইমামকে এনে বা করে বিয়ে পড়ায় দিচ্ছে, ঠিক আছে 18 হইলে তখন কাগজপত্র করে ফেলবো আর কি। এইগুলো আপনার ঢাকার বাইরে, ঢাকার ভিতরে এখন এগুলো খুব কম। মেক সেন্স। আমাদের দেশে তো লিভ ইন ইলিগাল, লিভ ইন রিলেশনশিপ ইলিগাল না আমার হিসাবে। মানে এমন কোনো ল নাই যেটা বলতে পারে যে একজন আনম্যারিড অথবা একজন ম্যারিড আরেকজন ম্যারিডের সাথে। ক্যান ইউ ওয়াক মি থ্রু এই পুরো ইন্ট্রিকেসিটা? বিকজ আমি কিছু শুনছি যে কিছু লজ আছে, ডোন্ট আস্ক ডোন্ট টেল টাইপের ল। এটা কি ওইটার ভিতরে? এখানে এরকম কোনো ডাইরেক্ট লই নাই যেটাকে মানে আপনি এটার মধ্যে ফেলতে পারবেন যে একজন আরেকজনের সাথে থাকতে পারবে না। এটাকে মোরালি এথিক্যালি অনেক ইস্যুজ আছে, বাট ল স্পেশালি আপনার ধরেন রিলিজিয়াস গ্রাউন্ডে, বাট লতে এরকম ডাইরেক্ট কিছু নাই যে লিভ ইন রিলেশনশিপ করা যাবে না। রিয়েলি? অ্যাবসলিউটলি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং টু, বিকজ হ্যাঁ, এটা শুনে আজকে অনেকে ইন্টারেস্টেড হয়ে যাবে। ইন্টারেস্টিং ইন আ সেন্স যে আমি রিসেন্টলি এই 1-2 মাস আগেও আমি দেখতেছিলাম যে টিভিতে, আপনিও নিশ্চয় দেখেছেন, যে হোটেলে রেট পড়ছে, স্টুডেন্টসরা হোটেলে রেট পড়ছে, বা ডিফারেন্ট টাইপ অফ পিপল হোটেলে রেট ফেলাচ্ছে। এটা আমি ভাবছি যে অবভিয়াসলি হয়তো বা ইলিগালি কিছু, নাইলে কেন রেট ফেলবে? আচ্ছা, এইটার ইলিগালিটিটা হচ্ছে কি, যে এখানে ধরেন সরাসরি যে এইগুলো দেখায় তা না, এখানে দেখায় যে প্রস্টিটিউশনের একটা র্যাকেট আছে, যারা হচ্ছে মেয়েদেরকে ফোর্স করে প্রস্টিটিউশন করায়, সো এদেরকে একসাথে ধরে নিয়ে যাচ্ছে, এটা একটা। আরেকটা হচ্ছে দেখা যায় যে ওখানে অনেক সময় প্রস্টিটিউশন ইলিগাল, প্রস্টিটিউশনের মানে প্রস্টিটিউশন বাংলাদেশের লিগ্যালিটি নাই। ওকে, সো ওইটা একটা ইস্যু। বাট লিভ ইন আপনি যেটা বললেন, যে ধরেন একটা আনম্যারিড ছেলে আনম্যারিড মেয়ে একসাথে একটা বাসা নিয়ে থাকে, অথবা ধরেন একটা ম্যারিড লোককে একটা ম্যারিড মহিলাকে নিয়ে আলাদা একটা বাসা নিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে দ্যাটস নট দ্য সেম থিং। যে এইখানে যেটা হচ্ছে প্রস্টিটিউশন হচ্ছে যে কেউ একটা র্যাকেট পরিচালনা করছে, যেখানে আপনার এই প্রস্টিটিউটদের এনে তাদেরকে ব্যবসা করতে বাধ্য করা হচ্ছে, এবং সেকেন্ডলি হচ্ছে আপনার
নার্কোটিক্সের ইস্যু থাকে, আপনার ড্রাগস থাকে, তারপরে এখানে তো মেয়েদের অ্যাবিউজের একটা ব্যাপার থাকে। সো এগুলা মিলায় তারা একটা মানে তাছাড়া ওয়্যার প্রস্টিটিউশন ইজ কনসার্ন এটার জন্য আলাদা কোনো আইন নাই, না ডাইরেক্টলি কোনো আইন নাই যে, বাট প্রস্টিটিউশনে লিগ্যাল এরকম কোনো আইনও নাই, বিকজ বাট এই কিছু আইনের কিছু ধারায় আছে যে এই যে মেয়েদেরকে দিয়ে মানে পতিতাবৃত্তি করা বা এই ধরনের কোনো কিছু, ফোর্স দেম ইনটু ইট। ওকে, না এটা তো একটা টাইমে আমাদের অনেক র্যাম্পেন্ট ছিল। জি জি জি। সো রাইট, আই মেক সেন্স ওয়াই দ্যাট, বাট সো আই এম স্টিল অড বাই দ্য আপনি যেটা বলেন যে লিভ ইন, না লিভ ইনের মধ্যে তো আপনি এখানে তো প্রস্টিটিউশন প্রুফ, বাট লিভ ইনের মধ্যে অনেক সময় ঝামেলা লাগে যেটা, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে মেয়েরা ব্ল্যাকমেইল করে, এইসব ক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। বাট আলটিমেটলি বাংলাদেশের স্টোরি যেটা, যেমন আমি কিছুদিন আগে আমার একটা হয়েছিল আপনার এটাকে কি বলবো, যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা মডেল ছিল তাসনিয়া নাম, আমি মনে হয় জানেন, কিছুদিন আগে মারা গিয়েছে আর কি, এটা অনেক হট টপিক ছিল। তো তার ব্যাপারে মানে এটা এখন বলা ঠিক না মারা গিয়েছে, বাট তার এগেনস্টে অনেকগুলো অ্যালিগেশনস ছিল, মানে সে ছেলেদের এগেনস্টে মামলা করতো, সে ছেলেদের সাথে কনসেপচুয়ালি আপনার মানে কনসেনচুয়ালি তারা একসাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতো, করার পরে সে কিছুদিন পর গিয়ে ছেলেদের নামে মামলা করতো যে আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। তো এরকম সিরিজ অফ অনেক ব্ল্যাকমেইলস সে করেছে, করে সে নিজেই মামলা করতো। তো এরকম সময় আমার কাছে প্রথমে একটা কেস আসে যেটা নিয়ে আমি কিছুদিন কাজ করি, এরপরে আরো 2-3 জন আসে, তো তারপর থার্ড টাইম একজন বাংলাদেশের একজন বেশ নামকরা সাংবাদিক ওনার এগেনস্টে আসে, এবং উনি একজন ফিল্ম মেকার, বেশ নাম করা। তো উনি সামনে এসে বলে যে ভাই আমি এটা ফেস করব, আমার ফ্যামিলি আছে যা আছে, বাট আমি তো এখানে জোর করে কোনো কিছু করি নাই। সো তখন আমরা একটা প্রেস কনফারেন্স করলাম, করলাম যে আমি ওখানে নিজে বললাম যে দিস ইজ এ মানে শি ইজ অ্যান হ্যাবিচুয়াল অফেন্ডার, সে মানে ডাইরেক্টলি বারবার একই কাহিনী করছে 4-5 জন 10 জনের সাথে। আর এইটা যেটা যে মানে ইউ আর টেকিং মানি, দেন তারপরে আবার তুমি করছো। সো আলটিমেটলি বাংলাদেশে এই যে কালচারটা গ্রো করেছিল, এটা এখন মানে আমার কাছে মনে হয় যে এই তাসনিয়া কেসটা কিন্তু বেশ মানে বড় একটা মানে চাঞ্চল্যকর নিউজ ছিল, এটা প্রচুর টিভি কভার করেছে। তো এই যে চক্রটা ছিল, আমার মনে হয় এরা এখন আগের চেয়ে একটু সতর্ক হয়েছে আর কি, মানে রাদার দেন গোয়িং ফর তুমি যদি কারোর সাথে মানে আমি জাস্ট নর্মালি বলছি যে মানে একটা মেয়ের জন্য বিজনেস সেন্সে তুমি যদি একজনের সাথে থাকো, থেকে তার কাছ থেকে কিছু বেনিফিট পাও, তারপরে আরেকজনের কাছে যাও বেনিফিট নাও, বাট আননেসারি ব্ল্যাকমেইলে ঢুকে নিজের লাইফটা শেষ করা কিন্তু মানে হয় না, বিকজ 3 জনের পর 4 নাম্বার জন কিন্তু তোমার এগেনস্টে যাবে, এবং তখন তোমার জন্য এই কেস করা, এটাকে হ্যান্ডেল করা, পুরা সোসাইটিকে হ্যান্ডেল করা উড বি ভেরি ডিফিকাল্ট। বাট একটা জিনিস থাকে যেটা যে 18-20-25 বছরের মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে, যেটা আমি অনেকগুলো মামলা করতে গিয়ে দেখেছি, যে অনেক বেশি ইমোশনাল থাকে। অনেক সময় দেখা যায় যে খুব বেশি তাদের মানে রোম্যান্টিক ইস্যু চলে আসে, যে আমি রোম্যান্সে পড়ে গেছি, ছাড়তে পারবো না, এরকম একটা ইস্যু থাকে। আবার এখনকার টাইমে হয়তো এত কিছু না, এখনকার টাইমে আমি দেখি যে অনেকগুলোই মানে পিওরলি ট্রানজাকশনাল, যে আরো বেশি টাকা দরকার, এরকম একটা ইস্যু। না আমি তো এটার যে রোম্যান্সের খুবই নেগেটিভ অ্যাসপেক্ট দেখছি, যে টিন্ডার। সো দিস গাই মেড দিস গার্ল অন টিন্ডার, অ্যান্ড একটা টাইম পরে যে এই মেয়েটা বেসিক্যালি ব্ল্যাকমেল করে বিয়ে করছে, ব্ল্যাকমেল করে যে আমাকে বিয়ে করতে হবে, ঠিক আছে, আমরা এতদূর লিভ ইন করছি আর হোয়াট এভার, সো উই হ্যাভ টু ম্যারি। মেয়েটা অন্য রিলিজনেরও ছিল, মানে দে ওয়ার নট ইন দ্য সেম রিলিজন অলসো। সো এটাতে বেসিক্যালি ওই ছেলে রাজি হয়নি ফার্স্টে, তারপর ছেলের নামে কেস করছে, ছেলের বাবা মার নামে কেস করছে, তারপরে যে বিয়ে করছে, বিয়ে করে এখন তার সংসার করতেছে। বাট আলটিমেটলি কতদিন টিকবে এটাই। এটা কিন্তু ওই যে সিমিলার আপনি যেটা বলেন, এরকম একটা একজন ম্যারিড ম্যানের সাথে হয়েছে আমার পরিচিত বলতে আমার ক্লায়েন্ট আর কি। তো কিছুদিন আগে সেম ঘটনা, আপনার জোর করলো, প্রেশার দিল। তা আমরা যেটা করলাম যে আমরা ধরেন ওই লোকের এগেনস্টে পুলিশে মামলা দিল, এই দিল সেই দিল, তা আমরা যাই হোক সামহাও আমরা ওনার বেলটা করায় ফেলছি। এখন বেল যখন একবার হয়ে যায়, তারপর কিন্তু আর ছেলের ভয়ের কিছু নাই, বিকজ আমরা জানি যে মামলার অ্যাকচুয়ালি কোনো ইনগ্রেডিয়েন্ট নাই। বেলের টাইমটা ভয়ঙ্কর, কারণ ওই সময় আমাকে যদি নিয়ে যায়, আমাকে যদি ফার্স্ট টাইম হতে হয় আপনার মানে এখন আমি ফার্স্ট টাইম জেলে ঢুকবো, কয়দিন থাকতে হয়। বিকজ আপনি এই যে আপনি একটু আগেও বলতেছিলেন এই ব্যাপারটা, যে মেয়েদের কিছু কিছু লজ আছে নারী নির্যাতন কেসে, এইগুলাতে একদম হইলেই জেল, মানে
এন্ড আই থিংক পরে যে প্রুফ করতে হবে হ্যাঁ যে নট ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি, বাট আগে জেল মানে কিছুদিন থাকতে হয়। সো বেসিক্যালি ধরেন মানে মানে আমরা তো মোটামুটি অনেক ক্ষেত্রেই দেখা যায় বের করে ফেলি আল্লাহর মতো এইসব ফলস কেসগুলো। বেল কি ইজি? ভেরি ডিফিকাল্ট, বাট মানে অ্যাজ আইভ সেড যে মানে আমাদের মানে টিম অনেক স্ট্রং, তো আলহামদুলিল্লাহ আমরা ম্যাক্সিমাম আমাদের এখন পর্যন্ত ফেলিয়ার রেকর্ড নাই যে কেউ জেল খেটে আসছে, আনলেস অর আনটিল মানে দে কুড নট অ্যাফোর্ড। এখন অনেক ইস্যুস থাকে, সো অ্যাফোর্ডেবিলিটি থাকলে ইফ দে ক্যান গেট আ গুড লয়ার অবভিয়াসলি পয়েন্টস ক্যান বি মেড যেখান থেকে বের করা সম্ভব। এখন আরেকটা ইস্যু যেটা থাকে সেটা হলো যে এই আপনি যে বললেন যে মানে মেয়েদের একটা মানে এই টাইপের এই চক্রটা কিন্তু অনেক দিন ধরে ঘুরছে যে আপনার একজনকে একটু ট্র্যাপ করবে, কিন্তু তারা একটা জিনিস ভুলে যায় যে ধরেন ছেলেটা যদি একবার যে ইয়ের থেকে বের হয়ে আসে তারপর কিন্তু মেয়েটার লাইফ আরও বেশি হেল হয়ে যায়, কারণ ছেলেটার একবার যখন তার সম্মানটা চলে গেছে তারপর কিন্তু হি হ্যাজ নাথিং টু লুজ। ও ছেলেটাও ভিশাস হবে, অনেক ভিশাসও না হোক, ধরেন হয়তো ওই মেয়েটাকে টাকা দিত, টাকা দেওয়া তো বন্ধ করে দিল, এখন এই মেয়েটা গিয়ে আবার আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে চলা করা উড বি ভেরি ডিফিকাল্ট। সো আমি পার্সোনালি মনে করি যে কোনো সিচুয়েশন থাক মানে ব্ল্যাকমেইলিং বা এই ধরনের কোনো কিছুতে যাওয়া ইজ ভেরি মানে রং। এটা কি দেনমোহরের ক্ষেত্রে হচ্ছে? দেনমোহরের ক্ষেত্রে হয়, দেনমোহরের ক্ষেত্রে একটু কম হয়। দেনমোহরের ক্ষেত্রে আবার দুইটা ইস্যু থাকে, একটা থাকে হচ্ছে আপনার এখন একটা এলিট ক্লাস মানে সোসাইটি যারা এদের মেয়েরা দেখা যায় যে অনেক বেশি দেনমোহর চায়, ধরেন 1 কোটি টাকা দেনমোহর চাইলো, যে 1 কোটি টাকা দেনমোহর না হলে বিয়েই করবো না। ছেলেরা তখন ওই সময় বিয়ে করার জন্য খুশি 10 লাখ টাকা দিয়ে বাকি 90 লাখ টাকা বাকি রেখে অনেকে করে দিতে তো হচ্ছে না, এখন দিতে হবে। বাট দেখা যায় 3-4-5 বছর পর যখন ডিভোর্সের ইস্যু আসে তখন কিন্তু এই দেনমোহরটা একটা তাদের জন্য কমানো পসিবল না। দেনমোহরের টাকা কমানোর কোনো উপায় নেই, এটা একদম আল্লাহ রাইটস দিয়ে দেউলিয়াও হয়ে যায় তাই আমার দিতে হবে, মানে এটার কোনো উপায় নেই বের হওয়ার আর কি। আমি দেখালাম যে আমার টাকা নাই, কিছু নাই, নাই সে নাই, তাও মাসে মাসে হইলেও দিতে হবে। সো এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। যেটা আপনি কোয়েশ্চেন করলেন যে দেনমোহরের ক্ষেত্রে স্ক্যাম হয় নাকি, স্ক্যামও হচ্ছে, বাট ওই যেটা মানে না বিয়ে করে স্ক্যাম ওইটা বেশি, আবার জোর করে বিয়ে করা ওইটা একটা বেশ, ওইটাও বেশ আছে। আর থার্ড যেটা যে বিয়ে করে স্ক্যাম, এটা অল্প, এটার পরিমাণ তার চেয়ে কম, বাট আছে। ইউজুয়ালি মানুষ বিয়ের আগেই বিয়ে না করেই টাকা নিয়ে করে এই গেমটা থাকে যে আপনার বিয়ে করো, হ্যাঁ বিয়ে করো, না করলে তোমাকে ঝামেলায় ফেলবো, এরকম একটা ইস্যু। ওগুলো ইমোশনাল কেসেস, রাইট? ইমোশনাল না এটা 50-50, ইমোশনালও আছে, আবার অনেকে আছে হচ্ছে আপনার ওই যে মানে এইখানে আমি বেটার পাচ্ছি, মানে এইরকম ছেলে তো আমি আর পাবো না। আমি আপনাকে কোশ্চেন বিয়েটা লিভ ইনের এটা আমার এত লাগলো কেন, বিকজ আই হ্যাভ সিন লট অফ পিপল গেটিং হ্যারাসড ফর দিস। লিগালি হ্যারাস না, বাট থার্ড পার্টি হ্যারাসমেন্টস অনেক পাওয়া যায়। ইভেন এখন কতটুকু যায় না, পুলিশরা নিজেরাই এসে আপনাকে আমি দেখছি যে একটা টাইমে নিজেরাই এসে আপনাকে হ্যারাস করবে। বা ফর এক্সাম্পল আই ডোন্ট রিমেম্বার দিস নাও কার ক্ষেত্রে, বাট একটা সার্টেন খুব একটা ফেমাস হয়েছিল একটা নিউজে, একটা সার্টেন একটা ধর্মীয় একটা পার্সন ছিল, সে এরকম হোটেলে পাওয়া গেছিল তার ওয়াইফের সাথে, ইফ ইউ রিমেম্বার। সো ইট বিকেম আ বিগ ইস্যু, রাইট? সো আমার তো মাথায় ছিল আচ্ছা প্রবলি ইলিগাল কিছু করতেছে, দ্যাটস ওয়াই। আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করি। এক নম্বর হচ্ছে আপনি যার কথা বলছেন, আমি নাম মেনশন করবো না, তো ওনার ব্যাপারটা ছিল পুরোপুরি পলিটিক্যাল ইস্যু, একটা বানানো হয়েছিল, যেহেতু উনি একজন তখনকার অপোজিশন মেম্বার ছিলেন, লিডার ছিলেন, সো তার এগেনস্টে এমন একটা ইস্যু ক্রিয়েট করা যেটা করে তাকে একটু বদনাম করা যায়, এটা একটা ইস্যু ছিল। সেটা তো বুঝছিলামই, বাট আমি ভাবছিলাম যে এটার প্রিটেন্সটা কি? আচ্ছা এটার বেসিক্যালি এটা না, এই টাইপের সিচুয়েশন আমি অনেকগুলো দেখেছি। তো একটা ইস্যু হচ্ছে ধরেন আপনি যদি এটা বাংলাদেশ মানে বা ডিফারেন্ট জোনে চিন্তা করেন, গুলশান বনানীতে দিস আর রেগুলার থিং। এখানে কেউ রোডে যেগুলো হয় বা রোডে না, ধরেন আমি বলতেছি আপনি তো লিভ ইনের কথা বলছেন, হ্যাঁ। সো গুলশানে বা বনানীতে কেউ বাসা ভাড়া নিল, সো গুলশান বনানীতে ফার্স্ট অফ অল অনেক মানে বাড়িওয়ালা আছে যারা মানে ফ্যামিলি না দেখলে বাসা ভাড়াই দেয় না, আবার অনেকে আছে যাদের অ্যাকচুয়ালি কিছু যায় আসে না, অনেকে দেশের বাইরে থাকে, এরকম বাড়িওয়ালা আছে। এইসব বাসায় এগুলো কোনো ইস্যুস না। ইস্যুস ক্রিয়েট হয় কখন, ধরেন বাসায় এসে যে রাত্রেবেলা পার্টি করছে, ড্রিঙ্ক করছে, অনেক ছেলে আসছে, অনেক মেয়ে আসছে, তখন একটা ইস্যু হয়। তখন দেখা যায় যে এই বাসায় অসামাজিক কার্যকলাপ হচ্ছে। কেউ যদি নর্মালি দুইজন এসে নর্মালি থাকে, এটা নিয়ে খুব একটা মানে লিগাল ইস্যু তো নাই, বাট মানে সোশ্যালিও খুব একটা ইস্যুস ক্রিয়েট হয় না, এটা 1 নাম্বার। আচ্ছা 2 নাম্বার হলো আপনার যে
আপনি এমন কোনো এলাকায় থাকছেন যেটা ধরেন গুলশান মর্নির মতো তো অ্যাডভান্সড এলাকা না, এখানে হয়তো সবাই সবাইকে চেনে আশেপাশের মানুষজন। এইসব জায়গায় আবার একটা ইস্যু ক্রিয়েট হয় যে আরে অমুক বাসায় তো এরা দুইজন থাকে, সোসাইটাল মোরাল মোরাল পুলিশ গুলা চলে আসে বেসিক্যালি। আর ঢাকার বাইরে যেগুলো, ঢাকা বা ধরেন মানে সিটির বাইরে যেগুলো গ্রামে বা ইয়েতে, গ্রামে ঠিক এখন আমি জানি না যে লিভেনের গ্রামে আছে নাকি, আমি আই এম নট শিওর, বাট মানে অনেক মানে ঢাকার বাইরের অনেক সিটিতে এরকম দেখা যায় যে এগুলা হলে পুরা একদম আশেপাশের গ্রাম মহল্লা সবার লোকজন এসে ভাই ওরা দুজন থাকতেছে কেন এই সেই। এইটা অ্যাকচুয়ালি মানে দিস ইজ নাথিং টু ডু উইথ লিগ্যালিটি, দিস ইজ মানে কমপ্লিটলি মোরালিটি। বাট এইসব জায়গায় যেটা হচ্ছে তখন সবাই এত ভয় পেয়ে যায় যে তারা আর মানে লিগ্যাল স্ট্যান্সটা নিতে পারে না। সে ফর এক্সাম্পল যে এরকম কোনো বিষয় চলে আসে। আবার আরেকটা ইস্যু হচ্ছে কি যে ধরেন মানে আমি অ্যাজ এ লয়ার, আমি ধরেন এরকম কেস নিতে আমার কোনো আপত্তি নেই, আমি করলাম, কিন্তু অনেক লয়ার আছে যারা এগুলো বুঝবে না, আবার অনেক লয়ার আছে যারা আবার ধরেন ওই যে কিছুটা রিলিজিয়াস পার্সপেক্টিভ অনেক কিছু চিন্তা করে এই ধরনের কিছু নিবে না, এরকম ইস্যুস থাকে। এই জায়গাগুলোতে মানে ফার্স্ট প্রবলেম যেটা সেটা হচ্ছে পুলিশ স্টেশন। এখন পুলিশ অনেক সময় আমরা তো আসলে গত অনেক বছরে দেখেছি যে পুলিশ কিরকম মিসইউজ হয়েছে আর কি। আমি আই এম নট টকিং পলিটিক্যাল, বাট সামহাউ মানে ইটস আ এস্টাবলিশড ফ্যাক্ট বিভিন্ন কারণে, হ্যাঁ বিভিন্ন কারণে আর কি, যেহেতু মানে হয়েছে। তো দেখা যায় যে কোনো পলিটিক্যাল প্রেশার আছে, কিছু আছে, এই গিয়ে মানে ওইখানে এই ঝামেলাটা করি, অথবা পলিটিক্যাল প্রেশার নাও থাক, করাপশনের কারণে হোক যাই হোক, মানে দে গো বিয়ন্ড ল। তো এই মানে এরকম কিন্তু আসলে ধরেন যে কেউ কোথাও থাকছে, লিভ ইন রিলেশন করছে, এখানে কিন্তু আসলে পুলিশের যাওয়ার কোনো স্কোপ নাই লিগালি, আদার দেন তারা কোনো অফেন্স ক্রাইম মানে কমিট করছে। তো এই ধরনের একটা মানুষ যারা ধরেন এই ধরনের বিয়ের সার্টিফিকেট সে চাইতে পারবে না, না চাওয়ার তো কিছু নাই ভাই, সে তার বাসায় থাকছে, হোটেলেও চাইতে পারবে না বিয়ের সার্টিফিকেট। অ্যাকচুয়ালি তো চাওয়ার কোনো মানে এরকম তো কোনো নিয়ম নাই যে আমি মানে কোনো আইন তো বলছে না যে আমার থাকতে হবে। হোটেল কেন চায়? হোটেল চাইতে পারে যে এখানে আমার একটা রিস্ক ফ্যাক্টর আছে, যে এখানে আপনি রিস্ক ফ্যাক্টর তো ওই যে পুলিশের জন্য আছে, পুলিশের জন্য, অথবা ধরেন একটা ক্রাইম হলো, আমি অ্যান্টিসিপেট করছি যে আমি কেউ ধরেন এক্স একটা ছেলে, ওয়াই একটা মেয়ে, এক্স ওয়াইকে নিয়ে আসছে, এসে সে হয়তো এখানে তার মার্ডার হইতে পারে, রেপ হইতে পারে, এই ধরনের একটা অ্যান্টিসিপেশনে তারা চাইতে পারে। কিন্তু সরাসরি কোনো ল নাই যে আমার বা হয়তো যেহেতু ম্যাট্রিমনির ভিতরে না হইলে এটা প্রস্টিটিউশনও হতে পারে, র্যাকেট পরিচালনা হতে পারে, এই ধরনের ইস্যুতে হতে পারে। কিন্তু সরাসরি ম্যারেজ সার্টিফিকেট চাওয়া কোনো আইন কোথাও নাই। এনআইডি চাইতে পারে, আমি আমার বা অন্য কোনো ফটো আইডেন্টিফিকেশন চাইতে পারে। কিন্তু আমার গার্লফ্রেন্ডের সাথে আমি বসে আছি, এটা কোন পর্যায়ের যে পাবলিক ইনডিসেন্সি, এরকম পুলিশ উইল কাম এন্ড টেল ইউ যে তোমাদের বাসা কই, বাবা মাকে ফোন দাও, তোমার বাবা মা কই, থানায় চলো। হ্যাঁ, এটা তো আসলে লিগ্যাল না, এটা অ্যাবসলিউটলি লিগ্যাল না। পুলিশ তো অনেক কিছু করে আমাদেরকে, যে ধরেন গাড়ি থামায় যখন চায়, তার এই ক্ষেত্রে কি করা উচিত? মানে এই ক্ষেত্রে আই থিঙ্ক অনেকেই পড়তে পারে, ফিউচারে নিয়ে পড়ছে, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি করাটা উচিত কি? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা, বিকজ ওরা বলে যে থানায় চলো, what to do then? আচ্ছা, এই ক্ষেত্রে ফার্স্টই হচ্ছে তারা যদি অ্যাবভ 18 হয়, তাহলে ফার্স্ট কথা হচ্ছে যে আমি কোনো কিছু ইলিগাল করছি না। তখন প্রবলেমটা হচ্ছে যেটা, যে এখানে তো অনেক করাপশনের ইস্যু থাকে, দেখা যায় যে তাদের এগেনস্টে ফলস একটা চার্জ দিয়ে ঢুকায় ফেললো বা কিছু। তো বাংলাদেশে প্র্যাকটিক্যালি যেটা অ্যান্সার, সেটা হচ্ছে যে কারো পরিচিত কোনো পুলিশে কেউ থাকলে, লয়ার কেউ থাকলে, তাদের সাথে ফোনে ধরায় দিতে যে ভাই কি মানে কোথায় ল ব্রিচ হয়েছে একটু দেখেন তো। আমাদেরকে ধরেন আমরা অ্যাজ এ লয়ার আমরা যখন ফেস করি, আমাদেরকে জিজ্ঞেস করলে আমি কিন্তু জিজ্ঞেস করি যে এটা কোন আইনে আছে একটু বলেন তো ভাই। তো এখন এটা তো আর সাধারণ মানুষ পারে না। তো তাদের জন্য আসলে এখানে প্রোটেকশন ইজ যে আমাদের পুলিশ বাহিনী কবে ইনশাল্লাহ রিফর্ম হবে, এখন তো আমরা আশা করছি অনেক রিফর্ম হবে ইনশাল্লাহ। বেশিরভাগ ক্ষেত্রে ওরা ব্লাফ করে, রাইট, যে মনে করে যে আমি এখন যদি থানায় যেতে বলি, থানায় যে কিন্তু বেসিক্যালি কিছুই হবে না, লিগালি তো কিছুই করতে পারবে না, বাট ভয় দেয় যে আচ্ছা ঠিক আছে দে মাইট পে, থানায় যার ভয়তে এটাই হয়। কারণ আলটিমেটলি জিনিসটা কি, আর ইউজুয়ালি 18 যারা ইয়াং থাকে, ধরেন 18 এর উপরে হইলেও 18 to 23, 24 বা 21 হইলে ইউজুয়ালি ওরা ভয় পায়, রাইট, বাবা মা পর্যন্ত যাবে, বিষয়টা একটা সিচুয়েশনটা একটা মানে একটা রেপুটেশনের ব্যাপার হয়ে যাবে। বাবাকে ফোন করে কিন্তু সে বলবে, মেয়ের বাবাকে ফোন করে বলবে কি যে আপনার মেয়ের সিকিউরিটি নিয়ে আমরা কনসার্ন ছিলাম। So that is why সিকিউরিটি নিয়ে কনসার্ন ছিল, যেখানে ওরাই কিন্তু সিকিউরিটি কনসার্ন হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, সেটাই মেক সেন্স।
আবার তার এখন পুলিশেরও কিছু আছে, ধরেন পুলিশ বলতে পারে, যেটা আমি তাদের পক্ষে বলবো, যে ধরেন এমন কোনো জায়গায় বসে আছে যে জায়গাটা হয়তো অ্যাকচুয়ালি সিকিউর না, ধরেন ওইখানে ছিনতাই হয়, হয়, তখন এসে তারা বলতে পারে যে হ্যাঁ এখানে আসলে বসে আছেন, ঝামেলা হবে। বাট প্রবলেম যেটা হচ্ছে যে অ্যাপ্রোচটা, যদি অ্যাপ্রোচটা কারেক্ট থাকে দেন ইটস অল ওকে। বাট যদি এসে এমন একটা মেন্টালিটি থাকে যে আমি এখান থেকে কিছু, আই থিঙ্ক এটা বোঝা যায়। ফর এক্সাম্পল একটা পুলিশ যদি আসলো, ফর এক্সাম্পল আমি কোনো একটা সুনসান জায়গায় বসে আছি, অ্যান্ড যদি ওরা বাবা মারে ফোন দিতে বলছে ইন টার্মস যে এটা একটা ডেঞ্জার জায়গা, আমি এদেরকে পাইছি, আমি আপনাদের বাবা মাকে কল দিয়ে তাদের জিম্মায় ছাড়লাম, দিস ইজ ওয়ান থিং। আবার অ্যানাদার থিং ইজ যে তোমরা থানায় চলো, এখানে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে বসছো, কিছু দাও দিয়ে তোমরা এখান থেকে বের হয়ে যাও, এখানে সেফ না। ইফ ইটস নট রেস্ট্রিক্টেড এরিয়া তাহলে তো আসলে কোনো ইস্যুস নেই। আমাদের এর একটা অনেক বড় ইস্যু হলো যে রিলেশনশিপ কালচার অনেক প্রিভ্যালেন্ট, রাইট? সো এখানে অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখা যায় যে এমএমএস এর একটা ব্যাপার হয়, যে ফর এক্সাম্পল যখন ব্রেকআপ হয়ে যাচ্ছে তখন হয়তো বা প্রাইভেট ফটোজ লিক হচ্ছে, ইউজুয়ালি মেয়েরা এটার ভিকটিমস হয়। সো এটার ক্ষেত্রে মেয়েদের কি করা উচিত? এটা ছেলে মেয়ে বোথ ভিকটিমস হয়। এখন কিন্তু আসলে যেটা হচ্ছে যে অনেক সময় যে আমি যেটা বললাম যে ব্ল্যাকমেইল করা হয় যখন, তখন কিন্তু ছেলেদের এগেনস্টও করা হয়। বাট এই ক্ষেত্রে কেউ যদি সামনে আগে আসতে পারে তাহলে তার জন্য ইটস আ ভেরি গুড কেস, বিকজ আপনার ধরেন কেউ কারো নামে কোনো ছড়াচ্ছে, বদনাম ছড়াচ্ছে, কিছু করছে, অনেক সময় দেখা যায় ফেক প্রোফাইল থেকে করে, ভিপিএন ইউজ করে, তখন একটু ডিফিকাল্ট হয়। বাট আদারওয়াইজ আপনার যদি তার ধরেন কোনো একটা থ্রেটফুল মেসেজও যদি পাঠানো হয়, এটাও কিন্তু এখনকার যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে তার আন্ডারে পড়ে যায়। সো এখন রিসেন্টলি আমরা এই যে ইন্টারিম গভর্নমেন্ট আসার পর শুনেছি সাইবার সিকিউরিটি একটা চেঞ্জ করা হবে। বাট আমার মনে হয় এই ধরনের প্রভিশনসগুলো থাকবে, হয়তো পলিটিক্যাল জিনিসগুলোকে সেট অ্যাসাইড করে এই জিনিসগুলো এখন দরকারও আছে, বিকজ অনেক বেশি ব্ল্যাকমেইল হচ্ছে, ছেলেরাও মেয়েদের করছে, মেয়েরাও ছেলেদের করছে, সেটা আসলে বন্ধ হওয়া দরকার। বাট এটা কিন্তু খুব স্ট্রিক্ট ল এবং এটা প্রমাণ করা অনেক ইজি, এবং এই ক্ষেত্রে আপনার শাস্তিও খুব খুব সিভিয়ার, এবং অনেক সময় দেখা যায় যে খুব তাড়াতাড়ি আমলে নিয়ে তদন্তে চলে যায় আর কি কোর্ট। সো তৎপর থাকে, কোর্টও তৎপর থাকে, পুলিশও তৎপর থাকে। সো সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইজ ভেরি রোবাস্ট ল। আমার কোনো একটা আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমি এখন কিভাবে এটা টেক ডাউন করতে পারি? এইটা হচ্ছে আপনার ফার্স্টে এইটা নিয়ে একটা জিডি করতে হবে। জিডি করে বাংলাদেশের এই ডিবির একটা সেল আছে আর কি, যারা এই সাইবার টেরোরিজম নিয়ে ডিল করে আর কি, তাদেরকে এটা হ্যান্ড ওভার করতে হয়। তারা তখন এটা বের করে সব জায়গা থেকে রিমুভ করবে এবং কে করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করবে। এবং এটা এটার আসলে প্রবলেম যেটা হচ্ছে যে আসলে বিগত সময় এটাকে অনেক বেশি পলিটিক্যালি ইউজ করা হয়েছে। বাট এই সেলটা ইটস আ ভেরি গুড সেল, যারা চেষ্টা করে কাজ করার। বাট আমি আসলে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখছি হয়তো ফোর্স স্বল্পতার কারণে সবসময় তাদের পক্ষে সম্ভব হয় না যে সবকিছু ডিল করা, ছোটখাটো জিনিস ডিল করা। বাট যখন সিরিয়াস ইস্যুস হয় তখন তারা ভালোভাবে ডিল। আরেকটা হচ্ছে, সরি জাস্ট একটু অ্যাড করে নিই, কোর্টেও মামলা করা যায়। কোর্টে এটা নিয়ে মামলা করা যায়, জিডি করে এটা কোর্টে নিয়ে গেলাম আমরা। সো সেটাও একটা অপশন থাকে। বাট বেশিরভাগ ক্ষেত্রে তো এগুলা পুলিশ স্টেশনে করাটা বেটার। বাট কোর্টেও সাইবার ক্রাইমস ট্রাইব্যুনাল আছে, সেখানে মামলা করা যায়। আর এখানে তদন্তটা দিন শেষে আপনার এই পুলিশের কাছেই আছে। ওরা একদম সব সোশ্যাল মিডিয়াতে কি হইতেছে, কে কারে কি মেসেজ দিতেছে সব ওদের সব টেকনোলজি আছে। লিভ ইন রিলেশনশিপস নিয়ে বলতেছিলাম। সো এখানে একটা জিনিস বলতেই হয় যে আউট অফ ওয়েডলক প্রেগন্যান্সিজ অনেক হচ্ছে। অ্যাবর্শন কি লিগ্যাল বাংলাদেশে? অ্যাবর্শন লিগ্যাল না, বাট সার্টেন একটা টাইমস পর্যন্ত করা যায়, 12 উইকস পর্যন্ত করা যায়, এবং রেপের ক্ষেত্রে এটা 14 উইকস। বাট তারপরেও করা যায়, বাট সেক্ষেত্রে কিছু কন্ডিশনস আছে। দ্য মেইন কন্ডিশন ইজ মায়ের হেলথের কোনো ইস্যুস থাকলে তখন অ্যাবর্শন করা যায়, কোনো অসুবিধা নেই। 12 সপ্তাহ পর্যন্ত আমি ওইটাকে অ্যাবর্ট করতে পারবো। তারপরে ওইটা ফিটাসটা ডেভেলপড হয়ে যাচ্ছে, সো তারপরে আর ওইটা না, তাই তো? তারপর এটা একটা হিউম্যান বিং। ওকে, আচ্ছা এখানে জাস্ট একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অনেক অ্যাবর্শন হচ্ছে। সো আমি আসতাম যে এটা কি হচ্ছে, এটা তো তাও হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে, কিন্তু এটা আসলে দেখা যাবে যে আপনি দেখবেন খুব বড় হসপিটালগুলোতে কিন্তু কোনো একটা রিজন ছাড়া করতে চায় না। আপনি এখন ইউনাইটেডে যান, স্কোয়ারে যান, তারপরে এরা করবে না, এভারকেয়ারে যান, এরা করবে না। এদেরকে জেনুইন কজ দেখায় করতে হবে যে মায়ের কোনো সিরিয়াস হেলথ ইস্যুস থাকলে। আর অনেক ছোট ছোট ক্লিনিক বা এইসব জায়গায় করছে এরা, না থাকলেও টাকার জন্য ওইরকম একটা রিজন দেখায় করে ফেলে আর কি। বাট দিস ইজ ইলিগাল, পুরোপুরি ইলিগাল। বাট রেপের ক্ষেত্রেও ফর এক্সাম্পল আমি
আমি একটা মেয়ে, আমার রেপ হয়েছে, এন্ড এটা আনওয়ান্টেড চাইল্ড। হ্যাঁ, বাট স্টিল মানে দেন ইটস হিউম্যান বিং, আফটার 12-14 weeks ইটস আ হিউম্যান বিং, সো তখন তাকে তো হত্যা করা হচ্ছে আদার দ্যান সেই ক্ষেত্রে ইস্যুস। মা কি লায়াবল ফর দ্যাট চাইল্ড, মানে হওয়ার পরেও? হ্যাঁ, অবশ্যই, তো মায়ের কাছে থাকবে। জি, এখন মা জানবে কোত্থেকে, মানে মা যদি জানে বাবাকে, সেক্ষেত্রে বাবার আইডেন্টিটি বের করে তার এগেইনস্টে যদি জানা যায় যে অ্যাকিউজড কে বা পারপেট্রেটর কে, তাহলে ওর ঘাড়ে দেওয়া সম্ভব অবশ্যই। কিন্তু চাবো বা কেন? তখন তো দেখা যাবে যে এটাকে একটা সেটেলমেন্টে চলে আসে। আসলে প্র্যাকটিক্যালি এরকম হয় না। প্র্যাকটিক্যালি রেপিস্টের কাছে বাচ্চা দেয়া ডাজ নট মেক সেন্স। না, বাট না, কিছু কিন্তু হয় যে অনেক সময় দেখা যায় যে মানে এগুলো ঢাকার বাইরে বেশি হয়, বা ঢাকাতেও আমি দেখেছি যে আপনার দেখা যায় ফ্যামিলি মিউচুয়াল করে তখন বিয়ে দিয়ে দেয় আর কি। হ্যাঁ, এটাকে মামলা না করে শোনা যায় তো আগে, এখন কতটা জানি না। এখনো কিছু কিছু হয়। আমি নিজেও মানে আমি এরকম আগে শুনতাম যে গ্রাম সাইডে কাজের মহিলাকে রেপ করে দিচ্ছে, কাজের মহিলাকে বিয়ে করে ফেলছে। মানে আমি একটা পেয়েছিলাম, মানে একটা কাইন্ড অফ লিগ্যাল মানে ফ্রি অ্যাডভাইসের ক্ষেত্রে, যে আমার কাছে আসছিল। আমি বলছিলাম যে ইউ হ্যাভ টু অপশনস, একটা হচ্ছে মামলা করেন, করে ঢুকায় দেন জেলে, কিন্তু সেক্ষেত্রে তো আপনার মানে আবার এই সমস্যায় থেকে যাবে। সো আপনারা যদি জাস্টিস চান তাহলে ঢুকায় দেন, আর যদি চিন্তা করেন যে না ঠিক আছে আমি এই ছেলে বিয়ে করতে রাজি আছে, এখন যদি বিয়ে করায় ফেলেন তাহলে রাখেন, কিন্তু এই ছেলের কাছে আপনার মেয়ে কতটা নিরাপদ সেটা চিন্তা করেন। তো পরবর্তীতে তারা এটা বিয়ে করে ফেলছিল। আই ফিল একটা রেপ হইলে দ্যার ইজ নো মানে সলিউশন যেটা আপনার মেক ইউ হোল। এখানে সমস্যাটা হচ্ছে কি যে আসলে ধরেন আমরা অনেক সময় বলি রেপ বা শুনি রেপ, বাট আসলে কি রেপ নাকি সেটাও একটা ইস্যু হতে পারে। যে মেয়ে হয়তো মানে আমি আমার যেটা এক্সপিরিয়েন্স বললাম, ওইখানে আমি একটু ডাউটফুল ছিলাম যে আসলে রেপ নাকি, কারণ মেয়ে হয়তো ভয় পেয়ে বলতেছে যে আমাকে জোর করে করেছে। এটা কার ভয়তে বলে? বাবা মার ভয়ে, মান সম্মানের ভয়ে। হ্যাঁ, মান সম্মানের ভয়ে অনেক সময় বলে ফেলে, আবার অনেক সময় হয়তো ছেলেকে ফাঁসানোর জন্য বলতে পারে। ছোট শহরে দে হ্যাভ বিন ফর এক্সাম্পল হুকিং আপ, ওরা হয়তো ধরা খাইছে, এন্ড বাবা মার প্রেসারে মেয়ে বলছে যে আমাকে জোর করে, এটাও বলতে পারে। আবার এমন হতে পারে যে ছেলেকে ফাঁসানোর জন্য সে বললো যে আমাকে রেপ করছে, ছেলে হয়তো বিয়ে করতে চায় না, মেয়ে চায় যে এটা আই থিংক অনেক কমন। এটা অনেক কমন। ছেলের হয়তো ইন্টেনশন ছিল না বিয়ে করার, ছেলে হয়তো ফান করতে চেয়েছিল, বাট এখন আটকায় বিয়ে করতে হচ্ছে। তো এরকম অনেক কিছু হয়। আই থিংক এখন অনেক এগুলা বেড়ে গেছে, বিকজ এখন অনেকে রিলেশনশিপে জড়ায় জাস্ট ফর রিলেশনশিপের জড়ানোর সেক। বিয়ের সাথে চিন্তা সবার মাথায় থাকে না। বা একটা আপনি ধরেই নিন, একটা 18-year-old ছেলে যদি টিন্ডারে থাকে, ও তো অবভিয়াসলি বিয়ের চিন্তা মাথায় নাই, রাইট? সো এই টাইমে একটা মেয়ে আর ছেলেদের মধ্যে একটা মানে একটা চাওয়া পাওয়ার একটা ডিফারেন্স হয়ে যায়, যার পরে যে মেয়েটা হয়তো একটা সার্টেন লেভেল অফ চিটেড ফিল করে, যেখান থেকে একটা শোদের জায়গা থেকে না এটা করতে হবে, আমার সাথে এতদিন রিলেশনশিপ করছে, রাইট? ছেলেরাও এখান থেকে যায় ফেসে। এটা আবার বোথ ফেজ। অনেক সময় এমনও হয় যে আবার ছেলেরা খুব সিরিয়াস হয়ে যায়, মেয়েরা এটাকে যে আচ্ছা ঠিক আছে সেম এজের একটা ছেলে, একটা বয়ফ্রেন্ড রাখি, আমার তো আরো 2টা বয়ফ্রেন্ড আছে। সো দেয়ার ডিফারেন্ট কেসেস। এখন আসলে সোসাইটি অনেক বেশি ইভলভ করে গিয়েছে আর কি। আপনাদের জন্য অপশনও বেড়ে গেছে। আপনি নর্থ সাউথ ইউনিভার্সিটি এক জায়গায়, আবার ধরেন কলেজ গিয়ে, মানে কাউকে ছোট করে বলছি না, বাট দ্য থিং ইজ এক এক জায়গায় অ্যাকচুয়ালি কালচারটা ডিফারেন্ট। এবং এখন আমি বলবো যে লাস্ট 10-15 ইয়ার্সে মানে মানুষের মেন্টালিটি অনেক চেঞ্জ হয়েছে। জেনজি যেমন ভালো কিছু অনেক আনছে, খারাপ কিছু অনেক আনছে। সো ইটস আ মিক্সড প্যাক। হোয়াট উড ইউ সাজেস্ট যে আমরা যখন একটা রিলেশনশিপে যাই তখন কোন কোন বিষয়গুলা, সেফটিগুলা এনশিওর করা উচিত, আর এনশিওর করা যায়ও কিনা? আসলে মানে সেফটি এনশিওর করা ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ রিলেশনশিপে তো আসলে মানুষ এত কিছু চিন্তা করে না। বাট ওপেনলি ক্লিয়ার অ্যাকচুয়ালি একজন আরেকজনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা স্টেটাস এগুলো বুঝে তারপরে যাওয়া উচিত, বিকজ কে কত করতে পারে কি সেটা একটা বোঝার ব্যাপার আছে। এখন একটা রিচ মেয়ে যদি একটা তার স্ট্যান্ডার্ডের ছেলের সাথে, অথবা ধরেন আরও রিচ ছেলেই ধরলো কিন্তু ওই ছেলে ধরেন ড্রাগস করে, অ্যাবিউজ করে, তখন একটা ইস্যু। আবার ধরেন একটা মানে যখন ডিসপ্যারিটি থাকে, এক সাইড রিচ এক সাইড অত
মানে স্ট্যাটাস সম্পন্ন না, তখন দেখা যায় একরকম ইস্যুস থাকে, এইসব দিকে অনেক প্রবলেম। যেমন আবার একটা থাকে যে এক সাইড রিচ না, বাট খুব বেশি এডুকেটেড, তখন আবার একটা কনফ্লিক্ট, ইগো কনফ্লিক্ট থাকে, এইভাবে যে আমি তো অনেক পড়াশোনা জানি, এইভাবে আমার তো অনেক টাকা আছে। সো ইটস আ ভেরি ক্রিটিক্যাল ওয়ার্ড। ইফ আই এম রং, এই রুমারটা না, এটা একটা অনেক জায়গায় যে বেশি এডুকেটেড মেয়েদের কি ডিভোর্সেস বেশি হয়? হ্যাঁ, মানে মেয়েরা যদি হাজবেন্ড থেকে বেশি এডুকেটেড হয় তাহলে কি ডিভোর্স রেট? এখানে একটা বেসিক্যালি খুব ইগো ক্ল্যাশ চলে আসে। এটা মানে ইটস আ ভেরি প্রুভেন ফ্যাক্ট। আমি নিজেও দেখেছি যে আপনার মানে মেয়েরা এডুকেটেড হলে তারা অনেক বেশি আপনার সেলফ ডিপেন্ডেন্ট থাকে, এবং দেখা যায় যে কোনো বিহেভিয়ার, বা অনেক সময় দেখা যায় যে মিসবিহেভিয়ার হাজব্যান্ড করছেও না, সেই হয়তো যেভাবে ডমিনেট করতে যাচ্ছে পাচ্ছে না, এই ধরনের ইস্যুতে দেখা যায় যে আলটিমেটলি সংসার টিকানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। ছেলেদের জন্য ওই রোলে কনফার্ম করা একটু হার্ড হয়, ইউজুয়ালি আমরা তো টট নাও। আমি একটা মানে যেটা বলবো যে আমি আপার মিডল ক্লাসটার মধ্যে খুব বেশি দেখি যে এখানে কিন্তু ছেলেরা অনেক ভয় থাকে, কনফার্ম করতে চায় মেয়েদের জন্য, অনেক ভয় থাকে, কারণ বিকজ ওদের মেয়েদের অনেক অপশনস থাকে। আবার ছেলেরা তো একটা বেসিক আইন জানে যে ঝামেলা করলে মেয়েরা বিপদে ফেলতে পারে, সো এখানে অনেক ভয় থাকে। I've heard this science study যে একটা ইয়ের পরে মানে ম্যারেজের ভিতরে if the wife dies, হাজবেন্ডের আয়ু হাফ হয়ে যায়, বাট একটা হাজবেন্ড মরে গেলে it does not affect ওয়াইফের আয়ু, বাট ইউজুয়ালি 5 থেকে 10 বছর কম বাঁচে উইডোয়ার্সরা দেন উইডোজ। So it's very interesting fact. আচ্ছা, চিটিং ডিভোর্সেস কি বেড়ে গেছে অনেক? চিটিং রিলেটেড ডিভোর্সেস হ্যাঁ বেড়ে গিয়েছে, আবার অনেক জায়গায় এখন অ্যাডজাস্ট করার মেন্টালিটিও গ্রো করেছে, ইটস ভাইস ভার্সা। বাট আমি মনে করি আমাদের আগের জেনারেশন অনেক অ্যাডজাস্ট করতো, আই ফিল। এখনকার মেয়েরা কি অ্যাডজাস্ট করে? এখনকার মেয়েরা আবার একটু ডিফারেন্ট ওয়েতে অ্যাডজাস্ট করে, সেটা হচ্ছে লাইক তার সুযোগ সুবিধা বুঝে নিয়ে যদি থাকতে পারে তখন থাকে আর কি। চাইল্ড কাস্টাডির ক্ষেত্রে হাউ ডাজ দিস ওয়ার্ক? আমার ডিভোর্স হয়ে গেছে, এখন বাচ্চা কার কাছে যাবে? আচ্ছা, বেসিক্যালি 7 বছর পর্যন্ত ছেলেরা মায়ের কাছে থাকে বাই ডিফল্ট। বাচ্চারা ছেলে মেয়ে দুজনই, এবং আপনার না ছেলে আর মেয়েরা হচ্ছে 18 ইয়ার্স। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে বাই ডিফল্ট, মানে এটা হচ্ছে মানে বাই ল এটা বলছে, বাট দ্যাট ইজ নট আ মানে কমপ্লিট রুল। এমন অনেক সিনারিওস বা অনেক ইস্যুস থাকে যেখানে ছেলে যেতে পারে বাবার কাছে 7 বছরের আগেও যেতে পারে, আবার এমনও না যে 7 বছর হয়ে গেলেই বাবা অটোমেটিক পেয়ে যাবে। এইখানে আসলে প্র্যাকটিক্যালি দুইটা জিনিস হয়। দুইটা জিনিস হলো আপনার কে নিচ্ছে, এটা অনেকটা ওই যে মানে এটা এখানে আসলে বলা উচিত হবে নাকি জানি না, তারপরেও বলছি, সেটা হচ্ছে যে আপনার যার কাছে থাকে অপোজিশনকে যদি নিতে হয় তাহলে তার ফাইট করে নিতে হয়। সে ফর এক্সাম্পল একটা ছেলের কাছে মানে একটা বাবার কাছে তার বাচ্চারা রয়ে গিয়েছে, সামহাও মা চলে গিয়েছিল, মা রাগ করে চলে গেছে বাসার থেকে, বাচ্চারা আছে, এখন যদি মা আসতে চায় বাসায় ঢুকতে না দেয় তাহলে কিন্তু পুলিশ নিয়ে গিয়েও আপনি বাচ্চাকে উদ্ধার করতে পারবেন না, আপনার ফ্যামিলি কোর্টে যেতে হবে। এখানে ওয়ার্ডটা আসলে ভালো খুঁজে পাচ্ছি না, বাট যে আগে জমি দখল করবে যে আগে দখল করবে তার হ্যাঁ, ইন্টারেস্টিং। মানে ডিভোর্সের দিন যদি আমি আমার কাছে রেখে দেই, বউরে বের করে দেই দিন, মানে কি নরমালি ডিভোর্স যেটা যেভাবে হয় সেটা হচ্ছে যে তার দেখা যায় কিছুদিন আগেই মানে একজন আরেকজন আলাদা হয়ে যায়। তা আমি এমন নরমালি 90% ক্ষেত্রে মায়ের সাথেই থাকে, বাট 10% ক্ষেত্রে আমি দেখেছি যে বউ বাচ্চা রেখে চলে গেছে ছেলের কাছে। আমি এমনও দেখেছি যে মানে বউ তার এক্স গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে দেশের বাইরে চলে গিয়েছে, বাচ্চারা নানা নানির কাছে, কারণ বাবা এসে আর কাস্টাডি পাচ্ছে না, পুলিশ নিয়ে গিয়েও তো পুলিশ কাস্টাডি দিতে পারবে না, সো কাস্টাডি ক্লেমটা করতে পারবে, নানানি ক্লেম করতে পারবে না, নানানি তো রেখে দিচ্ছে। এখন এই রেখে দেওয়ার ইয়েটা কি নানানির পরে অ্যাপ্লাইড? হ্যাঁ, যার কাছে আছে তার কাছে। সো তারপরে আমার নিতে হলে আমার কিন্তু কোর্টের একটা অর্ডার নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু আমি আমার বাসায় কাউকে ঢুকতে দেব না। আই উড থিংক যে মা চলে গেছে, সো বাই ডিফল্ট বাপ যে জোর করে নিয়ে নিতে পারবে না, জোর করার কোনো স্কোপ নাই। এটা ওই জমির মতোই আর কি, জমি যেমন আপনি জোর করে দখল করতে পারবেন না, কোর্ট অর্ডার নিয়ে আসতে হবে। বাচ্চার যে প্রথমে নিয়ে নিচ্ছে তার এখন সে তার ইয়েতেই চলবে। হ্যাঁ, ধরেন আপনার বাচ্চা আমার কাছে আছে, আপনি আসলেন, আমি আপনাকে বাসায় ঢুকতে দিচ্ছি না, আপনি তখন কিডন্যাপিং এর মামলা করতে পারবেন, কিন্তু
বাবা তো নানা নানির নামে কিডন্যাপিং এর মামলা করতে পারবে না, তারা তো বাই ডিফল্ট ওখানে ছিল, বা করলেও সেটা যে পুলিশ সাথে সাথে অ্যাকশন নিবে বা দিয়ে দিবে, ছোট বাচ্চা, তারা ওখানে থেকে হ্যাবিচুয়েটেড। তাহলে ইউজুয়ালি এটাই হচ্ছে যে মেয়েরা ইনিশিয়াল ঝগড়ায় বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে, তারপর ওখান থেকেই ডিভোর্স দিয়ে বাচ্চা দিচ্ছে না। হ্যাঁ, ও আচ্ছা, হেসে দিচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি যে আগে পাচ্ছে তার কাছেই তো মেয়ে ডিভোর্সের গ্যাঞ্জামের সময় মেয়ে বাচ্চা নিয়ে বাসায় চলে যাচ্ছে, অ্যান্ড ওই বেসিক্যালি ওখান থেকে ডিভোর্সের ইয়ে দিয়ে দিচ্ছে আর হোয়াট এভার, বাট মেয়েটা নিয়ে যেহেতু নিয়ে নিচ্ছে তার কাছেই থাকবে। আচ্ছা, আসলে মানে ইটস আ সেন্সিটিভ ম্যাটার, বাট আলটিমেটলি যেটা হয় যে নর্মালি মারা নিয়ে নেয় এবং তারপরে বাবাদের খুব ফাইট করতে হয়, এবং এক্ষেত্রে দেখা যায় যে আসলে কোর্ট প্রসিডিংটা একটু টিডিয়াস বাবাদের জন্য বা দাদা দাদি তাদের জন্য জিনিসটা খুব কষ্টকর হয়ে যায়। বাট এটার আলটিমেট সলিউশনটা ফ্যামিলি কোর্টে গিয়ে একটা প্রি ট্রায়াল স্টেজ হয়, সেখানে বাচ্চাদেরকে উপস্থিত করা হয়, তাদের কাছে জিজ্ঞেস করা হয়, কোর্টে পুরো জিনিসটা আমলে নেয়, এবং ফ্যামিলি কোর্টটা বাংলাদেশে আমি বলবো যে অনেকটা ফেয়ার, তারা চেষ্টা করে যে সব সাইডের কথা শুনে অ্যামিকেবলি। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে একটা সময় সাপেক্ষ প্রসেস, দেখা যায় যে অনেকটা দিন বাবাকে না দেখে থাকতে হচ্ছে বাচ্চা। বাট এই রুলসগুলো কি পুরুষদের জন্য একটু মহিলাদের একটু ফেভারে? অনেকটাই না, আসলে এটা আসলে প্র্যাকটিসের জন্য, যেহেতু মারা নিয়ে যায়। কারণ আমি খুব কমই দেখেছি যে বাবাদের কাছে রেখে মারা চলে গেছে, এরকম সিনারিও আছে আমার খুব কাছের মানুষেরই আছে যে বাবার কাছে দিয়ে চলে গিয়েছে, তারপরে আবার যখন 1-2 বছর পর নিতে চাচ্ছে তখন বাবা দিতে চায় না, কারণ বাবার সাথে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে বাচ্চার। সো এটা আসলে মানে খুব একটা মানে ইমোশনাল থিং, অনেক একটা স্ট্রেসফুল থিং একটা সাইডের জন্য। সো এখানে আমার কাছে মানে পার্সোনালি মানে এটা জাস্ট আমি শো এর জন্য বলবো, আউট অফ ল, যে দুই পক্ষেরই উচিত যে মানে এই জায়গাটাতে আসলে ঝামেলা না করা বাচ্চার ক্ষেত্রে, মানে বাচ্চাটা যাতে প্রপারলি বড় হতে পারে সেই সুযোগ সুবিধাটা তাদের মানে বাচ্চার দুইটাই দরকার, বাবা মা। হ্যাঁ, মানে আমি দেখতেই দিব না বাবা খারাপ, আমি দেখতেই দিব না মা খারাপ, এই জিনিসটা আমি একদমই সাপোর্ট করি না। এবং এটা কিন্তু একদম মানে আপনার মানে ইসলামও কিন্তু এটা সাপোর্ট করে না যে বাবার থেকে বঞ্চিত হোক বা মা থেকে বঞ্চিত হোক। আপনি একটু আগে যেটা বলছেন যে বাবার থেকে দূরে থাকা তো বাবার আবার ইনহেরিটেন্স থেকেও দূরে সরে যাওয়া। কারণ আমি যদি নাই জানি, আমি পরে বাবা মারা গেলে ক্লেম করবো কোথা থেকে? এটা তো সিরিয়াস ম্যাটার, ইটস নট আ মানে এই জিনিসগুলো দেখা যায় যে মানুষ ইমোশনাল হয়ে ডিসিশন নেয়। তো আমি যে জাস্ট যে পুরানো কথাটা আবার ব্যাক করবো, যে ওয়েস্টার্ন কালচার যেটা, যে বাবা মা আসছে, দেখা হচ্ছে, কি খবর, ভালো আছো, দরকার হলে দুইজন একসাথে বসে আছে, বাচ্চাটা খেলছে, এরকমও হয়। এই কালচারটা বাংলাদেশে ডেভেলপ করা খুব জরুরি, এবং এই ক্ষেত্রে আমার মনে হয় মেয়েরাই একটু বেশি বড় ইম্পেডিমেন্ট, যে তারা বেশি ইমোশনাল হয়ে যায়। অনেক ক্ষেত্রে ছেলেরাও হয়, তাদেরও অনেক দোষ থাকে অবশ্যই, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মারাই এই ক্ষেত্রে বেশি মানে প্রবলেমস ক্রিয়েট করে। আমাদের হোয়াট অ্যাবাউট লোনস? ফর এক্সাম্পল আমি বিয়ে করছি, আমার লোন আছে, ওই লোনটা কি আমার? আচ্ছা, এইখানে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন। হ্যাঁ, এইটার অনেক প্রবলেম হয়। ধরেন রিসেন্ট টাইমসে আমার কাছে এরকম অনেকগুলো কেস এসেছে যে আপনার বিয়ে করেছে, বিয়ের সময় ওয়াইফ হাজব্যান্ডের গ্যারান্টার হয়েছে, এখন ডিভোর্স হয়ে গেছে, এখন আপনার ওই ছেলে এসে আপনার মানে ওই ছেলে এখন গায়েব, এখন লোন দিচ্ছে না, এখন ওয়াইফকে এসে বারবার ডিস্টার্ব করছে যে আপনি তো গ্যারান্টার। এখন গ্যারান্টারের লটা কিন্তু এখন খুব স্ট্রিক্ট, যে গ্যারান্টার হওয়া মানে যে আমি তাকে না পাওয়া গেলে আমি এটার বউ কি বাই ডিফল্ট গ্যারান্টার না, এটা কিন্তু বাই ডিফল্ট না, কিন্তু ওই যে সাইনটা করে দিয়েছিল এই জন্য এখন ভুগতে হচ্ছে। তো এরকম অনেকগুলো কেস আমার কাছে মাঝখানে আসছে, বাট আমরা কোনো এখানে স্পেশাল কোনো রেমেডি দিতে পারি নাই, বিকজ আমরা যেটা করেছি যে আমরা বলেছি যে আমরা হাজব্যান্ডকে খুঁজে দিতে সাহায্য করতে পারবো, কিন্তু আমার এখন ডিভোর্স হয়ে গেছে, দ্যাট ইজ নট এ ডিফেন্স যে আমি এখানে। বাট বাইরের দেশে যেরকম সব ওদের অ্যাসেটস লোন সব একসাথে হয় হাজবেন্ড ওয়াইফের, এটা এখানে না, আমার লোন আমার লোন ওয়াইফের লোন ওয়াইফের। হ্যাঁ, বাট আমি যদি কোথাও গ্যারান্টার থাকি তখন এটা প্রবলেম ক্রিয়েট করে, অথবা কোনো জয়েন্ট লোন থাকলে তখন এমনি। তাহলে কি আমাদের ইউজুয়ালি কি হয়, মানে আমাদের ধর্মে তাইলে আমার টাকা আমার আর ওয়াইফের টাকা ওয়াইফের, তাই তো? হ্যাঁ, বাট আমার ওয়াইফকে আমার মেইনটেনেন্স দিতে হবে, বাট ওইটা না যেটা আমরা ভাবি যে আমার টাকা আমার বউয়ের, মানে না, এটা একদমই না, মানে বউয়ের টাকা অনেকে বলে না বউয়ের টাকা বউয়ের, আমার টাকা আমাদের, হ্যাঁ এরকম অ্যাকচুয়ালি না। এটা মনে বাইরের দেশে এটা মানে ওদের সেপারেশনের সময় অনেক ইয়ে হয়, আপনার প্রপার্টি ডিস্ট্রিবিউশন হয়, সো দ্যাটস নট। ডু ইউ থিংক আমাদেরটা বেটার?
আমাদেরটা বেটার কি, এটা তো ইসলামিক সিস্টেম নিয়ে আই শুড নট কমেন্ট। সো এখানে আসলে মানে এটা একদম কোরআনে বলা আছে যেরকম করে, এর বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা ওই ধার্মিক এটাই ফলো করি, বাট এখানে একটা জিনিস যেটা হয়, যেটা মানে প্রচলিত আইনে যেটা হয় যে অনেক সময় যে নারী নির্যাতন মামলা বা যৌতুক মামলা যখন করা হয় ছেলেদের এগেনস্টে, তখন দেখা যায় যে ছেলেরা সেটেলমেন্ট করার জন্য অনেক সময় কিছু টাকা দিয়ে সেটেলমেন্ট করে মামলাগুলো উঠায় নেয়। তখন মেয়েদের একটা সুযোগ থাকে যে এখানে কিছু এক্সট্রা কিছু, মানে বাংলাদেশে এমন একটা কালচার গ্রো করছে, মেয়েরা বলে আমার জীবন নষ্ট হলো। তো ওই জীবন নষ্ট যদি ওরকম স্কোপ থাকে, তখন দেখা যায় এইসব মামলায় সেটেলমেন্ট করার জন্য অনেক সময় টাকা দেওয়া হয়। ডিফাইন জীবন নষ্ট হওয়া, এটা ওই মেয়েদেরকে জিজ্ঞেস করতে হবে। ছেলেরাও বলে আমার জীবন নষ্ট হলো, কিন্তু মেন্টাল ডিস্টারবেন্সের কথা বলেন না, মানে এই যে আমাকে অ্যাবিউজ করা হয়েছে, এই করা হয়েছে, সেই করা হয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সো এটা আমি আসলে মানে আমরা তো খুব লয়ার্স পার্সপেক্টিভ থেকে দেখি, মানুষ তো অনেক কষ্ট নিয়ে আসে, এটা আপনাদের কাছে ট্যানজিবল, কিন্তু আমাদের কাছে মনে হয় যে এটা আসলে মানে আমাকে যদি মেরে থাকে দ্যাটস আ ক্রাইম, আমি ওটা ট্যানজিবলিটির ভিতরে ফেলাতে পারেন, বাট এই জিনিসটা আসলে আপনাদের জন্য ক্যালকুলেট করা খুব টাফ হয়ে যায়। কারণ এটা তো ধরেন আমরা মেন্টাল স্ট্রেস সারাদিন নিচ্ছি, ক্লায়েন্ট যে কথা বলছে এটাও মেন্টাল স্ট্রেস, কিছু করার নেই। ক্লায়েন্টের এগুলো শুনতে হওয়াটা একটা মেন্টাল স্ট্রেস। একটা কোশ্চেন, এটা আমি আপনাকে পার্সোনালি করব, দ্যাট ইজ যে কোন you are doing divorce law and also a lot of other related laws, which lawyers earn most? Which lawyers? Because I have heard this, যে divorce lawyer সবথেকে বড় লোক। ওইটা বাংলাদেশে না, ওইটা বাইরে, because of the financial issues থাকে। সো বাংলাদেশে that's not the correct thing. বাংলাদেশে মেইনলি আপনার কমার্শিয়াল লয়ার্স যারা ক্রস বর্ডার করেন এবং যারা মানে জমি জমার ল আছে, বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি ল্যান্ড প্র্যাকটিশনার যারা, তারা খুব মানে ওল্ড স্টাইল লয়ার্স আর কি, উইথ ডিউ রেসপেক্ট টু দেম। ট্র্যাডিশনাল স্টাইল, স্লো, মানে খুব ভালো লয়ার কয়েকজন আছেন, এটা ছাড়া আসলে ল্যান্ড লয়ার্স মানে পুলটা এত ডেভেলপ না। এবং কর্পোরেট ল, কমার্শিয়াল ল এখন ডেভেলপ করেছে, এবং লিটিগেশন, হাইকোর্ট লিটিগেশন যারা করেন, কিছু সিনিয়র লয়ার্স আছেন কর্পোরেট ম্যাটার্সে, কমার্শিয়াল ম্যাটার্সে, দে আর ভেরি সাকসেসফুল। অ্যান্ড লাস্টে ভাই একটা জিনিস নিয়ে কথা বলতেছিলেন তখন, বেসিক্যালি কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট লয়ার্স যারা লিটিগেশনও করেন এবং কর্পোরেট বোথ করেন, তারাই মানে এখনকার হিসাবে দে আর দ্য মোস্ট সাকসেসফুল এন্ড প্রেস্টিজিয়াস। মেক সেন্স। আর ওটা আপনাদের তো বেসিক্যালি আমি যেটা শুনতেছিলাম যে আপনাদের ডিগ্রি থেকেও, ডিগ্রির পরে বেসিক্যালি আপনার চ্যালেঞ্জেস গুলো শুরু হয়, যে আপনাদের মেইনলি স্কিল আর ইয়ের পরে ডিপেন্ড করে, রাইট? যত দ্য মোর পিপল ইউ নো, অলসো দ্য মোর কেসেস ইউ হ্যান্ডেল, মোর আস্তে আস্তে বাড়ে, রাইট? সো ইয়া, আপনি যেরকম আছেন কর্পোরেট ল প্লাস ইউ ডু অলসো ডাইভোর্স ল, ফ্যামিলি ল, রাইট? ওইটার রেসপেক্টিভে ক্রিমিনাল ল করি, ক্রিমিনাল ল কিছু করি, বাট খুব সিলেক্টিভ। That's it for today. Thank you so much. Really talking to you, really interesting talking to you. অনেক কিছু শিখতে পারলাম। এই প্রশ্নগুলো ছিল, আর কিছু কিছু জিনিস তো আমি একদমই জানতাম না, আই থিঙ্ক অডিয়েন্সও জানতো না এই জিনিসগুলা, বিকজ উই ডোন্ট টক অ্যাবাউট দিস থিংস, বাট it was really nice having you on the show. And same here, bhaiya, thank you for having me. আর অনেক কথা বললাম, একটু লয়ের বাইরে গিয়েও কথা বলে ফেলেছি, সো আই হোপ যে সবার খারাপ না লাগলেই হলো। ইনশাআল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।